নমস্কার। ফোর্থ পিলার উইথ দ্য পিপলের সাথে আমরা আলোচনা করছি কেন্দ্রীয় সরকার যে সিনেমাটোগ্রাফ আইন রয়েছে দেশে, সেই আইন সংশোধন করার উদ্যোগ নিয়েছে। এবং আজকাল যেরকম করা হয়, এই আইন সংশোধনের ব্যাপারে সংশ্লিষ্ট সমস্ত পক্ষের যাদের এই বিষয়ে যাদের স্বার্থ আছে বা যাদের আগ্রহ রয়েছে তাদের মতামত চাওয়া হয়েছে। আমার দৃষ্টিতে নিরীহ একটি বিষয়, কিন্তু যারা বিষয়টা বোঝেন তারা পর্যালোচনা করে দেখছেন যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, যাকে সেন্সর বোর্ড সাধারণত বলা হয়, তার উপরে কেন্দ্রীয় সরকার নিজেকে একটা সুপার সেন্সরিং বডি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এরকম গন্ধ এই আইন সংশোধনের মধ্যে পাওয়া যাচ্ছে। কারণ সরকারের হাতে চূড়ান্ত ক্ষমতা চলে যাচ্ছে যে কোনো সিনেমা পাবলিকলি দেখানো যাবে কি যাবে না সেটা সরকার ঠিক করতে পারবে শেষ পর্যন্ত। ওই যে অ্যাপিল ট্রাইব্যুনাল একটা রয়েছে, অ্যাপিলের ট্রাইব্যুনাল, সেটাকে তুলে দেওয়া হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। বিষয়টি নিয়ে যারা জানেন, বোঝেন এবং ভাবিত তাদের নিয়ে আমরা আলোচনা করবো। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন চিত্র পরিচালক অনিক দত্ত, নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়, রয়েছেন সাংবাদিক চিত্র পরিচালক সুব্রত সেন। গৌতম ঘোষের আমাদের সঙ্গে জয়েন করার কথা। চিত্র পরিচালক গৌতম ঘোষ আসছেন কিছুক্ষণের মধ্যে। উনি বাড়ির কিছু সমস্যার জন্য এখনই আসতে পারছেন না। আমরা সরাসরি আলোচনা চলে শুরু করি। অনিকবাবু, আপনাকে দিয়ে, আপনার কাছে কি আপত্তিকর মনে হয় আইনের যে প্রস্তাবিত সংশোধন? যদি হয় তাহলে সংক্ষেপে কোন কোন পয়েন্ট গুলো মনে হচ্ছে আপনার? না, ভয়ঙ্কর আপত্তিকর এবং খুব ইরিটেটিং, আননেসেসারি, ডিসএগ্রিয়েবল যা যা বলা যায়। কারণ এমনিতেই দেখুন, প্রথমত সেন্সর বোর্ড বলে নাকি কিছু নেই, সিবিএফসি নাকি সার্টিফিকেশন, এগুলো শুনেও আসছে আর পাশ দিয়ে তার পাশাপাশি যা হওয়ার সেটা হয়ে যাচ্ছে। তারপরে আবার আমাদের যেরকম বিজ্ঞাপনে হয় একটা প্রোডাক্ট সার্ফ বা কিছু, তার সেটা সুপার সার্ফ হলো, তারপর আলট্রা সুপার হলো ইত্যাদি। তো এরকম করে কি হয়ে যাবে বিভিন্ন পড়াতে পড়াতে, মানে এটার what is the stated objective and what is the hidden agenda if at all, সেইটা যদি আমি একটা অ্যাকচুয়ালি ডিসকাশনে পার্টিসিপেট করেছিলাম, সেইখানে যারা কেন্দ্রীয় সরকারের যিনি প্রতিনিধি ছিলেন তিনি বলছেন যে দেখুন এগুলো আপনারা যা বলছেন কয়েকজন বলছিল। হ্যাঁ, মানে আমার না খুব পুরো এটাকে নতুন যে একটা সেটা লাইন বাই লাইন পড়ার আমার পুরো স্প্রিয়া নেই, কারণ এগুলো পড়ে কোনো লাভ নেই। হ্যাঁ, প্রথমত আমাদের কারা আইন প্রণয়ন করেন, আইন প্রণয়ন গুলো কি হয় এবং করলে বা কি সেটার এফেক্টিভনেস কিভাবে হয়, কারা করছে ইমপ্লিমেন্ট, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। এছাড়া সুপার সেন্সর অত আইন টাইন করার দরকার নেই। আমরা দেখেছি এই রাজ্যেই এসব আইন টাইন না করেই কি করে সেটা করা যায়, সেটা খুব ব্লেটেন্টলি হয়েছে। তারপরেও কিন্তু হয়ে গেছে, লোকের কিন্তু ধারণা যে এটা হয়েছিল, প্রচুর প্রতিবাদ হলো, 21 লাখ টাকা আমাদের পকেট থেকে, মানে আমাকে ফাইয়ে দিলাম, পেনাল্টি দিলাম, সেটা হলো ইনডাইটিং ল্যান্ডমার্ক জাজমেন্ট বলা হলো আমাদের কি নাম, জাস্টিস চন্দ্রচূড়, ডিআইজি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, তাদের পাঠানো হলো, তারা কিছু করলেন না। তারপর বলা হলো ওরা বললো আমাদের কি আছে, আমরা তো বলিনি, ওরা যদি না দেখায়। এখন নানা রকম নাকি আপনাদের এই কি বলে মাল্টিপ্লেক্স, অন্য হল মালিকরা তারা ঠিক করেছে না ছবিটা ভীষণ খারাপ, আমরা দেখাবো না। তো পরের বার বলেছে যে তুমি, ওরা কি বলছে হবে না, ইউ হ্যাভ টু মেক ইট হ্যাপেন, তোমাদের করা দরকার, নাহলে আমি এখানে ডেকে পাঠাবো কন্টেম্পট অফ কোর্ট তোমাদের তিনজনকে। এমনিতেই দিস ইজ হিউমিলিয়েটিং এনাফ ফর ইউ। এটা আপনি আপনার ছবিটার যেটা নিয়ে আপত্তি হয়েছিল সেটা সবাই জানে ইত্যাদি, কিন্তু তারপরেও তৎসত্ত্বেও তারপর ফাইন দিলাম, আর ফাইনটা আমার পয়সা থেকে, আমার আপনার পয়সা থেকে দিয়েছি। যেরকম হয় অভিষেক মানু সিংভির ফিসটা আমরা দিয়েছি, যেরকম ইয়েতে দিয়েছিলাম সিবিআই আসবে কি আসবে না, তারপর রিসেন্টলি একটা কিসে দিচ্ছি বোধহয় নন্দীগ্রামের এটা। অভিষেক মানু সিংভি, আই ডোন্ট থিঙ্ক ও যদি এখানে থাকতো কংগ্রেসকে ভোট দিত, কারণ হিজ ইনকাম লাইক আ লট অফ পিপল হিয়ার, কলকাতায় বিভিন্ন মহলের বিভিন্ন লোক, আমাদের ফ্রেটার্নিটির মধ্যেও, তাদের লাইভলিহুড কিন্তু আসে এই ইয়ের থেকে, মানে সরকারের কাছ থেকে। অভিষেক মানু সিংভিও তাই, কিন্তু উনি কিছু অল্প অল্প বাচ্চা লয়ারদের কাছে হেরে গেলেন। হ্যাঁ, গোহারা হারলেন, এবং অন্যান্য যা প্রতিবাদ কিছু লোক করলো, কিছু লোক করলো না, লুকিয়ে চুরিয়ে কেউ করলো, বয়স্করা খুব স্বতঃপ্রণোদিত ভাবে নিজে থেকে ফোন করে সব হলো।
এইবার সেসব হয়ে গেল, গল্প জানে, প্রথমে মিডিয়া কভার করলো না, তারপর সোশ্যাল মিডিয়া, ন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া যখন চেপে ধরলো, তখন টুকুস করে একটু খুব আর কি টু লিটল টু লেট দুটো করে ক্যামেরা পাঠাতো, 1 সেকেন্ডেরও ফুটেজ দেখাতে পারতো আপনার পুরনো আগের চ্যানেল। যাই হোক, সে হোয়াট এভার বি, সেগুলো তো চলছেই। এরপরে কিন্তু ওদের নানা রকম, আমি জানি, আমাকে জিজ্ঞেস করতে পারে যে তারপরে ওরা কত রকম ভাবে ফন্দি করে সে ছবিটা আরম্ভই করতে পারবে না। একটা হলো আরম্ভ করলে টাক করে আটকে দেবে, সেটা তখনই চেষ্টা হয়েছিল, সেটা লোকে জানে না। পুলিশ, আদালত, ফেডারেশনের হেড হুজ আ পলিটিক্যাল দৃষ্টি, মানে জোর করে প্লেন গুন্ডাগার্দি করে যে টেকনিশিয়ানদের চলে আসতে হবে, সেরম জায়গা থেকে 2-3 জন, বাকিরা সব ভয় পালিয়ে গেছিল। আমরা দাঁত চেপে যেরকমই হয়, যেভাবেই হয়, খারাপ ভালো শেষ করবই, সেটা বলে করেছিলাম। কিন্তু এখন যে টেকনিক গুলো দেখছি, যেই প্রডিউসারদের সাথে কথাবার্তা আরম্ভ হচ্ছে, জানতে পারছে স্ট্রেঞ্জলি, হঠাৎ এটা একবার হলে আমি কোইন্সিডেন্স মনে হতো হয়তো যে এটা হয়েছে, কিন্তু দুজনের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম modus operandi, that is suddenly they stop taking my calls or replying to my messages. এখন যেটা আরম্ভ হয়েছে, পসিবলি মানে আরম্ভই করতে দিও না যদি মনে হয়। এখন যদি যারা প্রথমবার আনসাসপেক্টিং প্রচুর হয়েছে, তারপর এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস হয়েছে, উল্টা পাঞ্জাবে বলে যে পাঞ্জাব রাখতে পারবে না, তাহলে বম্বে টু গোয়ার কি হবে, খালি টু থাকবে। এইরকম নানা রকম জিনিস তো হয়ে আসে। পদ্মাবত হলে ঠিক হয়ে গেল, এবং এখানকার আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এইখানে প্রিমিয়ার করবো বলে, তারপরে এটা করে, তারপর বিথুর মতো স্বীকারও করতে পারছে না, দিস ইজ নট মাই সাবজেক্ট বলে চলে গেল। হ্যাঁ, এরা এত, ফার্স্ট অফ অল ওয়াই, মানে সেন্সর ব্যাপারটাই মানে ইটস কন্ট্রাডিক্টরি। মানে কোথায় আটকাতে পারবে? নেটে আটকাতে পারছে, আপনাদের ডিজিটাল মাধ্যমে আটকাতে পারছে, অন্যভাবে পারতে পারে, আপনাকে ধরে পেটাতে পারে বা বন্ধ করে দেয়। বিজ্ঞাপনেরও ব্যাপার নেই, আপনাদের বন্ধ করে দিতে হবে, বিজ্ঞাপন দেয় বা বন্ধ করে নিউজটাকে সেইভাবে কন্ট্রোল করার। দিস ইজ অলসো সেন্সরশিপ, huge censorship. You cannot say what you want, whether it's films, whether it's anything else, and it depends on the leadership or মানে literacy also of these people, যারা এইগুলো ডিসাইড করে এবং প্রণয়ন করে। তারা এই জিনিসটা প্রথমত কি দরকার বলছে যে না, পুলিশ না থাকলে তো ইয়ে হবে, প্রিএমটিভ একটা ব্যাপার রয়েছে, মানে তাই জন্য সেটা যদি হয়, দেখবে না লোকে, ক্রিটিসাইজ করবে, গালি দেবে। খুবই রিসেন্টলি হয়েছে কিছু, ওই আমি আর সুব্রত একটা শো করলাম, সেটাই অ্যান্থোলজি বলেছে। আমি বলছি যে এই জিনিসটা তুমি ভোট দিতে পারবে ভাই 18 বছর বয়স হলে, হ্যাঁ, সেটা কারণ না, ভোটটা না দিলে তো ওরা যেতে পারবে না পার্লামেন্ট বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। কিন্তু ওখানে গিয়ে আমি বলে দেবো যে তুমি নিজে ঠিক করতে পারবে না, কি তুমি দেখবে, কি তুমি বানাবে, কি তুমি বলবে। এবং আমরা 5জন ইয়েতে আছে, অনুরাগ কাশ্যপ আর ইত্যাদি, আর আরেকজন তো কেস লড়তে লড়তে প্রায় উনি লয়ার হয়ে গেলেন, আমাদের আনন্দ পাটবর্ধন। আর এইখানে তো সবচেয়ে বেশি ভেড়া আমরা, মানে সেটা অনেকবাবু আপনার অভিজ্ঞতাটা তো আমরা শুনলাম, এটা ঠিকই যে কোনো আইনের দরকার নেই, মানে গাজোয়ারি করে আজকাল যে অবস্থা, সর্বত্রই গাজোয়ারি করে শাসক দল যা খুশি তাই করতে পারে, এই বাস্তবতার সঙ্গে আমরা পরিচিত। তা সত্ত্বেও একটা, মানে যেটা বলা হয় যে ব্যাড ল ইজ দ্য ওয়ার্স্ট ফর্ম অফ টিরানি, তা সত্ত্বেও একটা নতুন খারাপ আইন আসা আরো বেশি আপত্তিকর জিনিস নিশ্চয়ই। যেমন আমাদের ধৃতিমান চ্যাটার্জি মন্তব্য করছেন যে উনি মানে আইনটা নিয়ে উনি একটা আলোচনা শুনতে চাইছেন। আমি একটু সুমনের বক্তব্য শুনতে চাই। সুমন, কি বক্তব্য সেটার কথা বলছে, আপত্তির জায়গা কোনগুলো এবং কতখানি বেশি, আরো বেশি বিপন্ন হতে পারে আমাদের কথা বলার স্বাধীনতা? না, আসলে তো এই বিষয়টা নিয়ে বহু বছর ধরে চর্চা হচ্ছে চলচ্চিত্রকারদের মধ্যে, যেহেতু চলচ্চিত্রকাররাই প্রধানত এটা শিকার হন এই আইনের। কিন্তু যেটাকে বলা হচ্ছে সার্টিফিকেশন, কিন্তু এটা কোনোদিনই, মানে আমরা যেটাকে সার্টিফিকেশন বলি আন্তর্জাতিক অর্থে, যেটাকে এক ধরনের বলা হয়, সারা পৃথিবীতে যে মানদণ্ডে চলচ্চিত্র
রেটিং করা হয় বা তার সার্টিফিকেশন হয়, আমাদের ভারতবর্ষের ব্যাপারটা একদমই আলাদা। মানে আমি বলছি প্রগতিশীল আধুনিক যে রাষ্ট্র বলতে আমরা যে বুঝি, যেখানে গণতন্ত্র রয়েছে, কিন্তু তার বদলে ঠিক আছে ভারতবর্ষের একটা জটিল রাজনৈতিক পরিস্থিতি বা সামাজিক বিন্যাসটা একদম সম্পূর্ণ অন্যরকম, ফলত এক ধরনের সাবধানতা অবলম্বন করা হয় বলে এরকম একটা বোর্ড চালু করা হয়েছিল। কিন্তু আমরা বহুদিনই বলার চেষ্টা করছিলাম যে এই এরকম একটা বোর্ড থাকাটা কোন একটা স্থায়ী গণতন্ত্রে ঠিক নয়, এটা একদমই উচিত নয়। শিল্পী তার মতো করে বলবেন, মানুষ বুঝে নেবে, মানুষের সঙ্গে সরাসরি শিল্পীর একটি যোগাযোগ হবে। এবং এটা নিয়ে বহু কমিটি বারবার তৈরি হয়েছে এবং সেই কমিটির নানা মিটিংয়ে আমরা নানা সময় বসেছি। আমি গত 10-15 বছরের আমার ইতিহাস দিয়ে বলছি। এবং জাভেদ আখতার একবার এলেন, তার বদল সহ তার এবং এক্স্যাক্টলি একজন সুপ্রিম কোর্টের একজন জাজ ছিলেন, সে চেয়ারম্যান বোধহয়, এবং তারা নানা পরামর্শ করলেন। সেটি একবার, একাধিকবার, এবং বহু মানুষ এবং গুণী মানুষ তারা সব চলচ্চিত্র অন্যান্য মাধ্যমের, হ্যাঁ, তারা এসে আমাদের সঙ্গে আলোচনা করেছেন এবং শুনলাম সারা দেশ জুড়েই এরকম আলোচনা হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গে আমাদের মতামত বলেছি। তখন থেকেই একটা জিনিস লক্ষ্য করেছি আমরা যারা বসেছিলাম একসঙ্গে আলোচনাগুলোতে, এই দ্য রোল অফ দ্য বোর্ড সার্টিফিকেশন বোর্ড, যেটাকে আমরা সেন্সর বোর্ড বলে পরিচিত, কারণ তারা অ্যাকচুয়ালি সেন্সরশিপের কাজই করেন, সার্টিফিকেশনের কাজ করেন না। তারা সেন্সর হিসেবে কাজ করেন, ব্যবহার করেন। তাদের মনোভাবটাই এমন চলচ্চিত্রকারদের সঙ্গে, শিল্পীদের সঙ্গে, যে তারা কেন নিদান দিচ্ছেন, তারা শিল্পীর কাজের উপর নিদান দিচ্ছেন। তারাই হচ্ছেন সেই মোড়ল বা হোতা, হ্যাঁ, সেই মোড়ল বা হোতা যারা ঠিক করবেন দেশের মানুষের পক্ষে কোনটা ভালো, কোন চলচ্চিত্র ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কোন চলচ্চিত্র না এটাই ঠিক আছে, আমাদের সামাজিক সাম্য বজায় রাখবে, এই চলচ্চিত্র সবাই আনন্দে থাকবে, সুখে থাকবে। হ্যাঁ, মানে হীরক রাজার যে গল্পের কথা আমরা সত্যজিৎ বাবুর ছবিতে দেখেছি, একদমই সেরাম ধরনের একটা প্রবণতা। এবং যারা সেখানে মূলত আমরা দেখেছি, আমাদের যে অভিজ্ঞতা, আমার 7টা চলচ্চিত্র করার অভিজ্ঞতা আমি দেখেছি, যারা সেখানে থাকেন বেশিরভাগই চলচ্চিত্র বিষয়টি কি বোঝেন না, প্রথম কথা। যারা এইখানে মেম্বার হন এবং তারা রাষ্ট্র দ্বারাই আমন্ত্রিত হয়ে মেম্বার হন। এবং সেখানে দেখিনি খুব একটা যে খুব মানে একজন ফিল্ম মেকারের সঙ্গে কথা বলার মতো লোক আমি খুব কম দেখেছি। মানে অন্তত আমি জানি না অন্যদের অভিজ্ঞতা কি। ফলে আমার যেটা মনে হয় যে এইটা বহুদিন ধরেই আলোচনা হচ্ছে এবং সর্বক্ষেত্রেই দেখেছি চলচ্চিত্রকাররা বারবার এটাই বলেছেন যে এই বোর্ডটার কি দরকার আমাদের দেশের এই বোর্ডটার কি দরকার, এই প্রয়োজনটা। সেইখান থেকে উল্টে কি হলো, আমরা কোথায় অ্যাবলিশমেন্টের কথা বলছিলাম সার্টিফিকেশন বোর্ডের, এটা চলে যাক, আমাদের দেশ থেকে চলে যাক। আমরা অনেক গণতান্ত্রিক শিল্পী এবং আমরা দেখেছি শিল্প সবসময়, শিল্পীর সঙ্গে মানুষের একটা সরাসরি যোগাযোগ আছে, যে কোনো মাধ্যমে হোক, চলচ্চিত্র হোক, নাট্য হোক, নৃত্য হোক, চিত্রকলা হোক, সঙ্গীত হোক, সরাসরি তার সঙ্গে আদান প্রদান। এই গণতান্ত্রিক অবস্থানটাই বজায় থাকুক, সেটাই আমরা বারবার চেয়েছি। উল্টে এই রাষ্ট্রের যে যারা যারা চালাচ্ছে, তারা এমন একটা আইন প্রণয়ন করলেন, অ্যাবলিশমেন্টকে দূরে কথা, এই আইন যেন প্রায় মানে একদম মানে আমাদের মানে সেই গুপিগান বাগানো নিয়ে সেই যে জল্লাদের যে খাড়া, যে কাঁধে নিয়ে হাসছে, হ্যাঁ, সেই খাড়ার সেই ইমেজটা আমার কাছে আসছে আর কি। মানে দ্য ইমেজ উইচ ইজ কামিং অফ দিস নিউ, এই নতুন লয়ের, যে এই যে কাঁধে জল্লাদ নিয়ে সবাই গুপিগান বাগাবাই নিশ্চয়ই দেখা গেল চলচ্চিত্র ভালোবাসেন এবং বাঙালি এবং অবাঙালি সারা পৃথিবীর যারা চলচ্চিত্র ভালোবাসেন, কিন্তু গুপিগান বাগানের সেই জল্লাদের সেই চেহারাটা মাথায় আসছে। মূলত চলচ্চিত্র এবং শিল্পের সমস্ত স্বাধীন ভাষাকে বন্ধ করার জন্য আইন প্রণয়ন করা হয়েছে। তার প্রস্তুতি নেওয়া হচ্ছে আমাদের দেশে অনেক কিছুরই প্রস্তুতি নেওয়া হচ্ছে, ধর্মের নামে অনেক কিছু নষ্ট করা। কিন্তু এইখানে সরাসরি শিল্পীর সঙ্গে আরো কঠিন জায়গায় শিল্পীকে ঠেলে দেওয়া হচ্ছে যে তুমি আর কোনো স্বাধীন কাজ করতে পারবে না, কোনো স্বাধীন মনোভাব নিয়ে তুমি কাজ করতে পারবে না, বা রাজনৈতিক কোনো বয়ান থাকবে না, কোনো মনন থাকবে না, সমস্তর বিরুদ্ধে একটা বিচার করা হচ্ছে। কারণ আমার নিজের অভিজ্ঞতা আছে এই এফ-ক্যাটের সঙ্গে একটা আদান প্রদানের। কারণ আমি যখন কাঙাল মালসাট নামক চলচ্চিত্রটি করি,
নবরণ ভট্টাচার্যের উপন্যাস অবলম্বনে, তখন এখানকার সিবিএফসি আমাদের পশ্চিমবঙ্গে বা ইস্টার্ন জোনের তারা এই ছবিটি নাকচ করেছিলেন। আমাকে যেতে হয়েছিল এফক্যাটে, সেখানকার আমি বিবরণ দিতে পারি, তাতে বুঝতে পারবেন যে চলচ্চিত্রকারের ওপরেই এফক্যাটও কত বড় একটা প্রযোজকের ওপর, যে প্রযোজক একটা এক্সপেরিমেন্টাল ছবি করছেন বা একটা ধরুন আমি বলছি, এই ধরনের প্রযোজক তো আমাদের পাওয়া খুব মুশকিল এই সময়ে দাঁড়িয়ে, তারা অন্য ধরনের চলচ্চিত্রকে একটু সাহায্য করে, যারা অন্য ধরনের মননকে একটু পেছনে দাঁড়ান, কারণ একজন চলচ্চিত্রকারের একজন প্রযোজক দরকার পড়ে, এবং সেই প্রযোজক সাহসী হতে হয়, ভিশনারি হতে হয়, যদি এই ধরনের চলচ্চিত্রকে তাকে তার পিছনে টাকা ঢালতে হয়, এবং তারা জানেন যে এরকম একটা অবস্থার সম্মুখীন হতে পারে, রাষ্ট্রের সঙ্গে একটা সংঘাতে যেতে হতে পারে। এই সংঘাতের সাহস যে প্রযোজকের থাকে, যদি তার কাছ থেকে সবসময় এই সাহস কেড়ে দেওয়া হয়, তাহলে ভালো ছবি আর আমাদের দেশে হবে না, প্রথম কথা। তাহলে এফক্যাটের সময় আমি দেখেছি পুরো দায়টাই যদি প্রযোজকের, রাষ্ট্রের আমার ছবি নিয়ে সমস্যা, তাহলে রাষ্ট্রই তো খরচ করে তার বিচার বিবেচনা করবেন, দেখা যায় কত দূর নিয়ে যাওয়া যায়। প্রশ্নটা স্ক্রিনে রয়েছে, তার শেষ অংশটা, একেবারে শেষ অংশটা খুব ইন্টারেস্টিং আর কি, যে সরকারের এত ভয় কিসের? সামান্য ফিল্মই তো বানাচ্ছে, এত ভয় কিসের সরকারের? শুনুন, ভয়টা হচ্ছে সমগ্র ক্ষেত্রে ভয়, যে কোনো স্বাধীন সমালোচনামূলক কণ্ঠের বিরুদ্ধে ভয়। এই ভয়টা হচ্ছে নিজের অস্তিত্বের সমস্যা থেকে, নিজের যে সমস্ত কিছুই ভুল করছে, সমস্ত রাষ্ট্র চালনার ক্ষেত্রে তার সমস্ত মতবাদ, আইন প্রণয়ন, তার সমস্ত নীতি সব যে ভুল, এবং তার বিরুদ্ধে প্রতিবাদ যে আসবে, তার সমস্ত রকম ব্যারিকেড তৈরি করে রাখছে, তার সমস্ত সামাল দেওয়ার জন্য, তার সমস্ত, যাতে কোনো কথাই না কোথাও বলতে হয়, সমস্ত রকম ভাবে শিল্পীকে জেলে পড়ে দেওয়া যায়, তার কাজ বন্ধ করে দেওয়া যায়, সর্বক্ষেত্রেই কাজ হচ্ছে। এবং এই আইনটা হচ্ছে তার একটা প্রিলুড, এবং এরপরে যেটা হবে, ওই পুরনো ছবি ডেকে এনে যেরকম বই পড়াতো নাৎসিরা, সেই বই পড়ানোর কাজ হবে, ছবি পুড়িয়ে দেবে বলা যেতে পারে। এরপর এই ছবিগুলো আমাদের ভারতবর্ষের পক্ষে উপযুক্ত নয়। হ্যাঁ, সেই দিকে যাচ্ছে কি প্রবণতা। আমি একটু সুব্রতর কাছে যাই। সুব্রত, যেটা সুমন যেটা দিয়ে শেষ করলেন, সেটা কিন্তু বাস্তব, যে আইনটা হচ্ছে তাতে কিন্তু শুধু যে ছবি ভবিষ্যতে তৈরি হবে তার প্রদর্শনী নয়, যে ছবি তৈরি হয়ে আছে তারও কিন্তু সার্টিফিকেট রিভোক করে দেওয়ার ক্ষমতা সরকারের আছে। অর্থাৎ শেষ পর্যন্ত সরকারের আমলাতন্ত্রের হাতে চলে গেলে ইতিমধ্যেই যে ছবি প্রদর্শিত হয়েছে সেটারও প্রদর্শন বন্ধ করে দেওয়া কিন্তু এই আইন অনুযায়ী সম্ভব। তো তুমি কিভাবে দেখছো সুব্রত? আমি সুমন যেভাবে বললো সেটাই আমি বলবো, যে আমি সুমন ঠিক যেভাবে সেন্সর বোর্ডের সুমনের ছবি নিয়ে যেরকম সমস্যা হয়েছে, আমাকেও এরকম ভাবে সেন্সর বোর্ডের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এবং সেই সময় আমি যেটা লক্ষ্য করেছি, মানে একটা ছবি করা যেন একটা ফিল্ম মেকারের যেন একটা অপরাধ। মানে যেমন কিছু মাস্টার মশাই তারা এসে আমাকে প্রচন্ড ধমকাচ্ছে, কি এটা কেন করেছো, ওটা কেন করেছো, এইভাবে কেন করেছো, এইরকম একটা পরিস্থিতি যে সেন্সর বোর্ডে হয়, সেইটা আমার কাছে খুব অদ্ভুত লাগে। এবং সেইটা আমরা কতগুলো টাকা দিয়ে, কতগুলো ফিস দিয়ে আমরা সিবিএফসির কাছে আমাদের ছবিটা জমা দিয়েছি, এবং আমাদেরই টাকা কিন্তু সেগুলো, এই যে আমরা যে ছবিটা ওখানে দেখানো হচ্ছে, সেখানে যে এই পুরো জিনিসটা কিন্তু প্রযোজক দিয়েছেন, তাকে অ্যাপ্লিকেশন করতে হয়েছে, তার জন্য সরকারকে একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হয়েছে, তার জন্য টাকা দিতে হয়েছে, অথচ ধমকটা আমরাই খাচ্ছি। যে এইটা আমার কাছে একটা অদ্ভুত জায়গা বলে মনে হয়েছে। আমি 2-3 বার এরকম ফেস করেছি সিবিএফসির কাছে। প্রথম কথা, সিবিএফসির এই যে পুরো বিষয়টা, যে কিছু কিছু মানুষ, আমি বলছি না যে তারা তাদের নিজেদের স্বকীয় ক্ষেত্রে তারা খারাপ মানুষ বা তারা অন্যরকম তা নয়, কিন্তু এই সিনেমার সার্টিফিকেশন করার জন্য তো সিনেমাটাকে বুঝতে হবে। এখন বিভিন্ন জায়গা থেকে এবং বহু সময় সেটা পলিটিক্যালি মোটিভেটেড, কাকে ওখানে সিবিএফসি তে এনে বসানো হচ্ছে বা সিবিএফসির যারা মেম্বার্স হচ্ছেন, এই জায়গাটা রাজনীতিতে কেন্দ্রীয় সরকার যারা আছেন তাদের উপর নির্ভর করে, এবং তাদের নিজস্ব মানুষ এই সিবিএফসি তে এসে বসেন। এইটা একটা সমস্যার জায়গা। আর 2 নম্বর যেটা সমস্যার জায়গা, এরা অনেকেই ছবিটাই বোঝেন না, ছবিটা আদৌ দেখেন কিনা আমার মাঝে মাঝে খুব সন্দেহ হয়। তারা যে ছবির ফর্ম, ছবি যে কত রকম ভাবে পাল্টে যাচ্ছে, কাঙাল মালসাটের মতো একটা উপন্যাস যদি লেখা হয়ে থাকে, তাহলে সেটা চলচ্চিত্রকরণ করতে গেলে সেটার একটা ডাইলিউটেড ভার্সন কেন করতে হবে? বা আমায় যেটা বিবরে ফেস করতে হয়েছিল, যখন বিবর উপন্যাসটাকে আমি যখন ছবিতে নিয়ে আসছি, তখন আমি এই ছবিটাকে
মানে একটা চলচ্চিত্রকারকে প্রতি মুহূর্তে একটা ভয় ভয় ছবি করতে হয়, এইটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক বলে মনে হয়। যে মানে সবসময় একটা শট নেওয়ার সময়, একটা কোনো ডায়লগ লিখবার সময় তখন মনে আছে এটা সেন্সর বোর্ড রাখবে তো, এটা সিবিএফসি অ্যালাউ করবে তো। এইভাবে কোনো মানে কাজ করা খুব অদ্ভুত, মানে এইভাবে কোনো কাজ করাটা মানে একেবারেই স্বস্তিদায়ক নয়। সুতরাং সিবিএফসি আগে যেটা ছিল সেখানে তাও একটা জায়গা ছিল যে সিবিএফসি এখানে যদি প্রথম বোর্ড ওটা রিজেক্ট করে তার জন্য একটা অ্যাপিল করার জায়গা ছিল, যেটা কাঙাল মাংসতে ক্ষেত্রে হয়েছিল। সেখানে একটা অ্যাপিল করার জায়গা থাকে, সেখানে দুবার অ্যাপিল করার জায়গা থাকে। ইনফ্যাক্ট এখানে লোকাল সিবিএফসি তে একবার অ্যাপিল করার জায়গা থাকে, তখন বোর্ডটাকে পাল্টে আরেকবার ছবিটা দেখা হয়। তারপরে তারপরে যদি সেখানে একেবারে নাকচ হয়ে যায় তখন সেটা অ্যাপেলেট অথরিটির কাছে যায়। এখানে সেই রাস্তাগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। এই যে পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো, মানে এখানে যে জিনিসটা এর পরে তৈরি হবে সেটা হচ্ছে যে চলচ্চিত্র মানে যারা একটু অন্য ধরনের ছবি করেন বা করতে চান, তারা একটা সময় তো এরকম আসবে যে তারা শেষ পর্যন্ত একটা তারা সরকারকে অ্যাভয়েড করে ছবি করতে শুরু করবেন। মানে যেটা আমি মনে করি যে যেটা আমাদের দেশে কোনোভাবেই প্রয়োজন ছিল না। আমাদের এই জিনিসটা তো ঠিক আছে, একটা একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের মধ্যে আমরা গেলাম, আমি সেটা মানলাম বা মানলাম না, ঠিক আছে আমি সেটা মাথা পেতে নিলাম, আমার একটু দুঃখ হলো, আমার খারাপ লাগলো, আমি খবরের কাগজে কতগুলো কথা বললাম, বলে জিনিসটা মিটে গেল, ছবিটা রিলিজ হলো। কিন্তু এরপরে যেদিকে জিনিসটা যাবে সেটা হচ্ছে যে একটা আন্ডারগ্রাউন্ড মুভমেন্টের মতো, মানে লোকে ছবিটা করবে, ছবিটা সরকারের কাছে নিয়ে যাবে না, ছবিটা সে আন্ডারগ্রাউন্ড চ্যানেলে ছবিটাকে নানান রকম অন্যভাবে দেখানোর চেষ্টা করবে। মানে এটা আমি উদাহরণ দিয়ে বলতে পারি, কিউ যেভাবে তার প্রথম ছবিটা করেছিল গান্ডু, গান্ডু তো সেন্সর বোর্ডের কাছে নিয়ে যায়নি, নিয়ে যাওয়ার চেষ্টাই করেনি। আমি জিজ্ঞেস করেছিলাম যে তুই এটাকে এরকম ভাবে কেন করলি, তখন বললো যে অ্যাজ আ ফিল্ম মেকার আমার উদ্দেশ্য হচ্ছে যাতে ছবিটা সমস্ত লোক দেখুক। এখন সেটা কিভাবে দেখছে সেইটা আমার কাছে মুখ্য বিষয় নয়, আমাকে হলেই দেখাতে হবে বা আমার এর মাধ্যমেই ছবিটা দেখাতে হবে, এটা তো আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার ছবি আমি জানি যে এটা সিবিএফসি অ্যালাউ করবে না, আমি ছবিটা বানিয়েছি এবং আমি ছবিটা সমস্ত মানুষকে দেখাবো, সে পাইরেটেড এডিশনেই দেখুক বা অমুকেই দেখুক, যা হিসেবে দেখুক, আমি কিন্তু ছবিটা দেখাবো এবং আমি ছবিটার থেকে টাকাও তুলবো। এবং এই যে জায়গাটা, এটা তো বেসিক্যালি এই সরকারের যে যে নীতি, যে জিনিসটার দিকে যাচ্ছে, সেটা একদিকে যেমন অ্যাপারেন্টলি আমাদের মনে হচ্ছে যে আমাদের কণ্ঠরোধ হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, তেমনি অন্য দিক থেকে আরেকটা জিনিসের সূত্রপাত করছে, সেটা হচ্ছে একটা পরিষ্কার অন্য ধারার জন্ম দেওয়ার একটা সূচনা বলে আমি দেখছি, যে যেখানে এই সমস্ত সিবিএফসি ইত্যাদিকে আমরা অমান্য করতে শুরু করব। একটা সময় তোমার মনে হবে যে এটা কি হচ্ছে, আমি কেন, আমি ছবিটা কি এইভাবেই মানে বানাতে থাকবো নাকি? তখন যে যে মুভমেন্টটা তৈরি হবে সেটা হয়তো ইনাওয়ে সেটা সিনেমার পক্ষে ভালোই হবে। মানে আমি এই দুভাবে দেখছি জায়গাটা। কিন্তু এই জিনিসটা খুব অন্যায় হচ্ছে যে আমার একটা ছবি যদি সিবিএফসি সেটা সার্টিফাই করে, প্রথম কথা সার্টিফাই করা আর সেন্সর করা এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। আমাদের এখানে যেটা বারবার করে হয়, এই সার্টিফিকেশনের নামে একটা সেন্সরশিপ করার প্রবণতা থাকে, সেই জিনিসটা নিয়ে বহুবার কথা হয়েছে, কিন্তু তারপরেই যে অ্যাপেলেট অথরিটিটাকে তুলে দিয়ে পুরো জিনিসটা সরকার নির্ধারণ করবে যে এই ছবিটা দেখানো হবে কি হবে না, এইটা সত্যি এক মানে আমার মনে হয় যে এটা বেসিক্যালি সিনেমার যে ধারাটা ছিল, সিনেমার যে একটা যতই যাই হোক একটা স্ট্রাকচার তো ছিল দেখানোর, এই স্ট্রাকচারটা সরকার নিজেই ভেঙে দিচ্ছে। এবং এই সরকার যদি নিজেই ভেঙে দেয়, এটার মধ্য দিয়ে অন্য ধরনের ছবি তৈরি হতে বাধ্য। তুমি যেটা বলছো সেটা তো চিরকাল রাষ্ট্রের সঙ্গে যেটা নাগরিকের সম্পর্ক, ওই যে ওদের বাঁধন যত শক্ত হবে আমাদের মোদের বাঁধন ততই টুটবে, সেটা তো একটা দিক আছে বটেই। প্রযুক্তি এখন সেই সুযোগও করে দিয়েছে। অনেকবাবু আপনার কাছে আরেকবার ফিরে যাই, সুব্রত যে সম্ভাবনার কথা বলছে, সরকার বেশি কড়া করে বাঁধতে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে পুরো জিনিসটা এই তথাকথিত সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এর পুরো অবান্তর হয়ে যাবে। এবং টেকনোলজি অনেকটা সেই সুবিধা ইতিমধ্যেই করে দিয়েছে, যদিও সরকারও পাল্টা আইন কানুন ক্রমশ করে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে নতুন নতুন আইন আসছে, আপনারা সকলেই জানেন কিভাবে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এই যে ক্রমাগত চোর পুলিশ খেলার মতো করে ব্যাপারটা চলছে, এটা কোন দিকে যেতে পারে শেষ পর্যন্ত? দেখুন, এখন এই মুহূর্তে আরেকটা নতুন জিনিস আরম্ভ হয়েছে, বিকজ অতিমারি ইত্যাদির জন্য এমনিতেই আমাদের অবস্থা খুব খারাপ, নানা রকম ভাবে অর্থনৈতিক বিপর্যয় ইত্যাদি।
তো একজন এই আবহাওয়ার মধ্যে একজন প্রযোজক আসবে, তারপরে তার উপর সেন্সর, তার আবার ওপর সুপার সেন্সর, মানে আরেকটা যেটা সুব্রত বলছিল, দ্যাট মেক্স আ লট অফ সেন্স, যে আমাদের এখন কেন সেন্সরকে আমরা মানে মানতে হচ্ছে বা যেতে হচ্ছে। ওদের কিন্তু অনেকগুলো ব্যাপার আছে, ট্রাইব্যুনাল আছে, তারপর তুমি তার আগে রিভিউ আছে, এগুলো সব আমার অভিজ্ঞতা আছে, খুব মজার মজার অভিজ্ঞতা, মোস্ট অফ দেম আর রিডিকুলাস, তো ইটস সেই সময় মজার মনে হয় না যখন হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে তার কারণ হলো আমরা একটা ভায়াবল অন্য মডেল যদি পাই, ইকোনমিক মডেল, উইচ ইজ যার জন্য ডিজিটাল মিডিয়ার দিকে সবকিছু ধাবমান হচ্ছে। যেই মুহূর্তে ইয়ে খুলছে দেখবেন ম্যাক্সিমাম ওয়েব সিরিজের কাজ হচ্ছে, নট সো মাচ, বিকজ আমি জানি যে এখনো পর্যন্ত ফিচার ফিল্ম সেটারও বন্দোবস্ত হচ্ছে, সেইটাকে রিলিজ করতে হলে এটার মধ্যে দিয়ে যেতে হবে, লোকে টিকিট না কাটলে আমার তো টাকা উঠবে না যদি আদৌ ওঠে। সুতরাং সেই দিক থেকে যেটা হবে সেটা হলো সাবভার্ট করার যে ব্যাপারটা বলছে সেটা করা হবে। কিন্তু আমরা যদি এমনিতেও দেখি সেন্সরের এই যে সিনেমাটোগ্রাফিক অ্যাক্ট আনা টানা, এটা বোধহয় খুব সম্ভবত এর মধ্যে অনেক লাইন রয়ে গেছে যেটা ইংরেজ আমলের, হ্যাঁ, এবং সেগুলোই সরানো উচিত, সেগুলো আমরা ইগনোর করে ওভারলুক, এখন একটা জায়গা একটা এডিশন করেছে, ইনস্টেড অফ যেটা আছে সেইটাকে না সরিয়ে উল্টো আবার তার উপর বেশি চাপানো হয়েছে। সোজা কথা লোকে শুনবে কেন, এবং যদি লেজেফেয়ারই হয়, প্রথমত এরা এখন সেই পুঁজিবাদী এতে হলো যে সবকিছু ওপেন হবে, খোলা হবে, তাহলে এখানে আবার যেখানে রেস্ট্রিকশন করার কথা সেখানে কিন্তু করবে না, সেখানে প্রাইভেটাইজেশন ইত্যাদি আনা টানা, প্রাইস কন্ট্রোল, এগুলো নেই। কিন্তু এই যদি এটা হতে থাকে, এই ধরনের দাদাগিরি হতে থাকে, মানুষও ইনোভেটিভ, ওরা হয়তো টেকনোলজি দিয়ে, আপনারা বলতে পারবেন যে কালকে আপনাকে কি আটকাতে পারে, আপনি যেটা বলছেন, ওদের কাছে কি সেই ব্যয়বৃতল বা সেই টেকনোলজি আছে? ওদের কাছে প্রথমত এই জিনিসটা কেন অটোনমাস না, অটোনমাস বলতে অবশ্য কি ভগবান জানে, কারণ যদি তারা বলা হয় নিরপেক্ষ, অটোনমাস, ইন্ডিপেন্ডেন্ট এই বডি, এরা যেটা বলছিল যে ফিল্ম ইলিটারেট, জেনারেল ইলিটারেট, এরা মিলে, মানে অদ্ভুত অদ্ভুত যারা বসেন ওখানে, প্রথমত আমাদের কাছে আমরা কেন এই লিস্টটা নেবো ছবি করে, তারপর এটা পাস হবে কি হবে না? Why isn't there a very fixed guideline? যে ধরুন বললো যে হলুদ রঙের জামা পরলে তোমার ছবিতে পাস করা হবে, আমি জানি হলুদ রংটা আমি অ্যাভয়েড করে যাব, কিন্তু এইরকম রিডিকুলাস জিনিসই হয়। কিন্তু আমার এক অ্যাসিস্ট্যান্ট, সে একটা ছবি করেছিল, ওকে ফাইনালি সেই কোথা থেকে একজন কনজারভেটিভ এসেছে, বলছে স্লিভলেস ব্লাউজ পরেছে, মানে দ্যাট ইজ দ্য প্রবলেম। তো এইরকম প্রবলেম আমার যেরকম হয়েছিল, একটা ছবিতে একটা লাইন ছিল যে যে রামরাজ্য কায়েম হয়েছে তাতে কোন দিন বইটা না ব্যান হয়ে যায়, মেঘনাথ বধ কাব্যের কথা, এবং ব্যান হতে চলেছে, অলরেডি নামিয়ে উঠেছে, তো হয়তো লক্ষণের শক্তি ছিল হবে কোনোদিন। কিন্তু আমি বললাম যে আমাকে, ওরা তো বলে এবিসিডি 15টা বলবে, তারপর দেখবেন আপনাকে বেশিরভাগ অন্যগুলো ইজ বেসিক্যালি ডিকয়, ওগুলোতে ওরা বদার না, টাক টাক করে ইয়ে করে নেবে। আসল জায়গায় দু একটা এরকম একটা ছিল, আরেকটা অন্য পিনাস কথাটা ইউজ করা যাবে না ইত্যাদি। তো আমি বললাম যে আপনাদের একটা গাইডলাইন আছে, প্রথমত কোনো রুল নেই, কোনো সেই রকম একদম যেটা মানে নির্ধারিত ভাবে রয়েছে সেরকম কোনো রুল নেই যে এবিসিডি করে এনিমেরেট করে নাম্বার যে এই জিনিসগুলো করতে পারবে না বা অ্যালাউ করতে হবে। যেগুলো আছে সেগুলো আমি পরে আসবো, সেগুলো অত্যন্ত রিডিকুলাস, হ্যাঁ, যেরকম লিভিং বা পুরনো কোনো ব্যক্তি বা করতে, তার মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের উপর আপনি ছবি করতে পারবেন, আপনি হিটলারের যদি নাম নিতে পারবেন না, তাকে হিমলার, আবার হিমলার অন্য একজন ছিল, সেগুলো করতে পারবেন না। কিন্তু সেইটাতে আমি বললাম যে এই যে আপনি কাট বলছেন, আপত্তি করছেন, সেটা কিসের প্রবলেম? তো অনেক খুঁজে টুজে সামথিং 33A বলে বললো চ্যালেঞ্জিং দ্য সভরেন্টি অফ দ্য স্টেট। তখন আমি ভাবলাম যে আমার এই অতিবামটা কয়েকজন আছে, তাদের ফোন করে বলবো যে ওদের বলো ভাই, ওই বনে বাজারে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বন্দুক পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এসব না করে সিনেমা করতে। ইফ it's so easy to challenge the sovereignty of the state,
বাই ইউজিং আ ওয়ার্ড লাইক রামরাজ্য। সো এই ধরনের রিডিকুলাস জিনিস করার জন্যই করেছে, ওরা খুব ভালোভাবে জানে কি ইয়েটা হবে, ব্যাকল্যাশ হবে। কিন্তু যেটা আরেকটা মুশকিল হচ্ছে, কিছু কিছু লোক, এই যে অনুরাগ কাশ্যপ টাশ্যপ, দিবাকর, জয়া বোধহয় ইয়ে করেছে তারা, আর অন্যরা তো থরথর করে কাঁপে। আর এখানের কথা আমি বলছি না, কিন্তু নেভার মানে একটা ফোরাম হওয়া উচিত বা একটা ভয়েস হওয়া উচিত যেখানে তুমি নিজেদের মধ্যে মারামারি করে ঠিক করো যে এইটা আমরা সবাই মিলে গিয়ে যেই সরকারি হোক তাকে বলবো। তো সেটা যেহেতু নেই, দে টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। আর কিন্তু ফাইনাল থিং ইজ দ্য পয়সার ব্যাপারটা। যদি আমি বুঝে যাই যে আমি ছবি করে কোনো না কোনো ভাবে, সে ডিজিটাল রিলিজ হোক, এই হোক সেই হোক, আস্তে আস্তে বেরোবে, এবং টেকনোলজি এমন জায়গা আছে কিছুতেই ওরা চেষ্টা করছে, পারছে এখন বিয়ে করতে। হ্যাঁ, মাইথোলজিক্যাল ফিল্ম আমি একটা দেখেছি, সেটা সাংঘাতিক, মানে কি বলবো, মানে ক্লেভের শোয়িং এক্সেট্রা। সো আমাদের এর মধ্যে প্রচুর ইরোটিক ইয়ে রয়েছে। তো সে হোয়াট ইজ ভালগারিটি, হোয়াট ইজ নট, দিজ আর ভেরি সাবজেক্টিভ থিংস, ডেঞ্জারাস এরিয়া। বিদেশে যেরকম পর্নোগ্রাফি দেখায়, একটা ইয়ে দিয়ে দেয়, ওয়ার্নিং দিয়ে দেয়। হ্যাঁ, এইখানে কি সেটা করতে পারছে ডিজিটাল ইয়েতে? সেটা করুক, সবকিছু দেখুক, লোকজন দেখুক, দেখে তার গালাগালি করুক, রিভিউজ করুক, ইয়ে করুক, তারা তো সেটা তো আপনি যা বলছেন, হ্যাঁ, তার থেকে সেটা তো অনেক অনেক দূরবর্তী ব্যাপার। আমরা তো উল্টো দিকে চলছি এখন। আমরা এখন শেষ পর্যন্ত সরকারকে দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছি। আমাদের সঙ্গে গৌতম ঘোষ যোগ দিয়েছেন, চিত্র পরিচালক গৌতম ঘোষ। গৌতম দা, আমি আগেই দর্শকদের বলে রেখেছিলাম যে আপনার একটু আসতে দেরি হচ্ছে বিশেষ অসুবিধার জন্য। আমরা যেটা নিয়ে আলোচনা করছি, বিষয়টা ইতিমধ্যে অনেকগুলো আলোচনা এগিয়ে গিয়েছে, অনেকগুলো বিষয় উঠে এসছে। সংক্ষেপে আপনাকে যেটুকু বলে দিই সেটা হচ্ছে যে সকলেই বর্তমান যে প্রস্তাবিত আইন তার বিরোধিতা করেছেন, এবং সুব্রত একটা কথা বলেছেন যে এই খুব বেশি কঠোর করে বাড়তে গিয়ে সরকার যা করছে তাতে হয়তো শেষ পর্যন্ত প্রবণতা হবে চলচ্চিত্র নির্মাতাদের বোর্ডকে বাইপাস করেই চলে যাওয়া, প্রযুক্তি নতুন প্রযুক্তির ফলে, যেটা হয়তো অনেকটা সম্ভব বটে, বোর্ডের কাছে আদৌ না যাওয়া। আপনি গৌতম দা, শ্যাম বেনেগালের যে কমিটি, সর্বশেষ 16 সালের কমিটি, তার সদস্য ছিলেন। আপনারা চেষ্টা করেছিলেন একটা বহুজন মান্য একটা পদ্ধতি বার করার, একটা কোনো বেঞ্চমার্কিং করার, সিস্টেম তৈরি করার। আপনাদের অভিজ্ঞতাটা আপনি একটু যদি শেয়ার করেন প্রথমে দর্শকদের সঙ্গে, গৌতম দা। আসলে এটা তখন মন্ত্রী ছিলেন অরুণ জেটলি, এই বিজেপি সরকারেরই। তারা একটা রিভিশন করতে চেয়েছিল যে নতুন মডার্ন এজে ফিল্ম সার্টিফিকেশন বা সেন্সরশিপ যাই বলো, সেটা কি হওয়া উচিত। তা শাম আমাদের হেড করেছিল, আমি কামাল হাসান ছিল, অনেকেই ছিল। যাই হোক, আমরা 1.5 বছর এটা কাজ করেছিলাম, এবং বহু বডি, তারপরে বহু সাধারণ মানে সোশ্যাল অর্গানাইজেশন, ফিল্ম মেকার, সকলের মত নিয়ে আমরা একটা রিপোর্ট তৈরি করি। রিপোর্টে এবং এই নিয়ে আমাদের মতবিরোধ হয়। আমি প্রথমে বলি, আমার ওই মিটিং এ যে মতবিরোধ হয়েছিল সেটা হচ্ছে, আমি বিশ্বাস করি যে সেন্সর বা ফিল্ম সার্টিফিকেশন সিনেমার উপর থাকা উচিত নয় একেবারে। কারণ কেননা এটা হচ্ছে মানে আমাদের কনস্টিটিউশনাল রাইট টু স্পিচ। আমাদের থিয়েটারে সেন্সরশিপ নেই, মিউজিক্যাল ফাংশনে সেন্সরশিপ নেই, সাহিত্যে সেন্সরশিপ নেই, টেলিভিশনে নেই, এখন নতুন ওটিটি প্ল্যাটফর্মে নেই। ওয়াই অনলি অন সিনেমা? এটাই তো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, যে সিনেমার উপর খালি কেন থাকবে এটা। এখন যদি বলে সিনেমার একটা সাংঘাতিক ইম্প্যাক্ট রয়েছে, কিন্তু সিনেমার থেকে টেলিভিশন ওটিটির দর্শক অনেক বেশি। ফলে এখানে আমার প্রাথমিক একটা আমার মতবিরোধ হয়েছিল কমিটির মধ্যে। কিন্তু ফাইনালি যেটা আমরা করি, যে আমরা নো সিজার, কোনো কাঁচি নয়, গ্রেডেশন হবে, এবং এই গ্রেডেশনটা ইউনানিমাসলি অ্যাকসেপ্টেড হয় কমিটিতে। এবং আমরা অরুণ জেটলিকে জমা দিয়েছিলাম আমাদের রিপোর্ট, এন্ড হি ওয়াজ ভেরি হ্যাপি যে এরকম মানে এই নতুন সাইবার এজে এরকম তো হতে পারে। কেন 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 একটা ফিল্ম মেকারকে, একটা গ্রুপ অফ পিপলকে ছবি দেখাতে হবে? আর এটা সাবজেক্টিভ। সেটা আমার নিজের অভিজ্ঞতা আছে যে কোনো সময় ইউ গেট ভেরি এনলাইটেন মেম্বার্স, তারা অনেক লিবারেল, আর কোনো সময় অদ্ভুত বিচিত্র মানুষজন ছবি দেখে। ফলে কিন্তু আমার কাছে অবাক লাগে, এখন যে নতুন আবার আইন আসছে, তার মানে ওই রিপোর্টটা, আমাদের যে পরিশ্রম 1.5 বছরের,
সরকারের যে খরচ সেটা কোল্ড স্টোরেজে চলে গেল? What happened to that? That is my question. যে আমি যে এখন নতুন আইন আনছি, অ্যাপিলেট বডি করে দিচ্ছি, কিন্তু আমাদের রিপোর্টটাতে তো সমস্ত ছিল, কম্প্রিহেন্সিভ রিপোর্ট, এবং সেটা ইনিশিয়েট করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পরে আমি ব্যক্তিগতভাবে সেন্সরশিপে বিশ্বাস করি না, কারণ তাহলে তুমি করো সমস্ত টেলিভিশন প্রোগ্রামকে মনিটর করো, গিভ সার্টিফিকেশন, পারবে না, কারণ অত ইনফ্রাস্ট্রাকচারই নেই। হাজার 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 প্রোগ্রাম টেলিভিশনকে করো, ওটিটি প্ল্যাটফর্ম গুলো করো, কেন সিনেমাকে? এটা তো ভাবাই যায় না। মানে এখনকার দিনে তার জন্য একটা কম্প্রোমাইজ করা হয়েছিল, ঠিক আছে, একটা গ্রেডেশন করা হোক, দ্যাটস অল। তবে আমার কাছে জিনিসটা পুরো রিডিকুলাস বলে মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে যে এখন যে অবস্থাটা আসছে তাতে ভবিষ্যতে এরকম হতে পারে যে সেন্সর বোর্ডকে পুরো এড়িয়ে গিয়ে, বাইপাস করে গিয়ে মানুষ অন্যভাবে, অন্য প্রযুক্তির মাধ্যমে ছবি এমন ভাবে পৌঁছে দেবে যেটা ছবি দেখতেও পারবে এবং ছবি যারা বানাচ্ছে তাদের পয়সাটা সব উঠবে, এরকম সম্ভাবনা আছে? নতুন প্রযুক্তি তো এখানে তো মানে এখানে কি জানি না, এখন যদি এটার উপরেও যদি বলে না আমাদের একটা কন্ট্রোল থাকবে ওটিটি বা টেলিভিশনের উপর, আমি জানি না। এটা আমার মনে হয় যে মানে মানুষকে, আমাদের ফিল্ম মেকারদের এক হতে হবে, মানে যারা বিভিন্ন সেন্টার থেকে ফিল্ম মেকাররা এক হয়ে, তাহলে তারা তো মানে দরকার হলে সুপ্রিম কোর্টে যেতে পারে। আমি তো আমি আমার যদি আমি বলবো যে টেলিভিশনের সেন্টার নেই কেন, আমি বলবো অ্যাপিল করবো টেলিভিশনে নেই আমার সিনেমার উপর কেন, কিন্তু এর জন্য সংঘবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হয়ে করতে হবে। এবং আমি এখনো মনে করি যে রিপোর্টটা দিয়েছে সাংবিধানিক কমিটি, সেটা খুব সেন্সিবল ছিল, এবং সেটাকে যদি নতুন করে ফিরিয়ে আনা যায় তাহলে আমার মনে হয় যে অনেক মানে তর্ক থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ধৃতিমান চ্যাটার্জি প্রশ্ন করছেন, সিনেমাটোগ্রাফ অ্যামেন্ডমেন্ট বিল 2021 নিয়ে আমরা আলোচনা করছি কিনা, হোয়াট ইজ দিস সেশন অল অ্যাবাউট? আমরা তো আলোচনা করার চেষ্টাই করছি, কিন্তু অবশ্যই আলোচনাতে এটা আসবেই যে অতীতে কি অবস্থা ছিল, কি চেষ্টা করা হয়েছিল। প্রস্তাবিত যেটা আইন, সেটা যে একটা সিনেমার উপরে একটা কণ্ঠরোধকারী, একটা আরো চেপে বসার একটা ব্যবস্থা, সেটা কিন্তু আলোচনা করছি। সেটাতে বেরোনোর উপায়টা নিয়েই তো আলোচনা করছেন চিত্র পরিচালকরা, ধৃতিমান বাবু, আমি বুঝছি আর কি, আমরা তাই করার চেষ্টা করছি। আপনি যদি একটু মানে এই যে নতুন অ্যামেন্ডমেন্ট বিল, এর উপর গভর্নমেন্ট ওপিনিয়ন চেয়েছে, তা এখন তো পুরো ওপিনিয়ন গুলো তো গিয়ে পৌঁছয়নি, ফাইনাল ডিসিশন হয়নি। বলে আমরা খুব স্ট্রংলি আমাদের ওপিনিয়ন বলতে পারি যে এইগুলো করলে অসুবিধা, এবং আমরা কেন আমরা অনলি ফিল্ম মেকার্স উইল সাফার, আমরা কেন তখন না। এটা আমার কাছে মনে হয় যে আমি একটা কাজ করেছি, সেটা আমাকে দেখাতে হবে এবং সার্টিফিকেট নিতে হবে, অ্যানিমেল বোর্ডকে দেখাতে হবে। এইগুলো তো মানে আমার মনে হয় ভারতবর্ষের সিনেমা আপনাদের মতামতটা যে সংগঠিত ভাবে জানানো, সেটা কি কোনো উদ্যোগ না হচ্ছে? গৌতম দা বা অনিক বাবু, সুব্রত, সুমন, সবাইকে জিজ্ঞেস করছি, কি উদ্যোগ না হচ্ছে মতামতটা? আমার মনে হয় সবাই মিলে এটা উদ্যোগ নেওয়া উচিত, এবং সরকারকে জানাতে হবে যে এই পজিশন, খালি আমরা মানে যদি শুধুমাত্র প্রতিবাদ করি তা তো নয়, তাকে জানাতে হবে এবং মানে লজিক দিয়ে জানাতে হবে এই ঘটনা, এবং আমরা বেরিয়ে আসতে পারি, বা মানে উন্নত পদ্ধতিতে কি করে একটা মনিটরিং করা যায় যদি মানে নিডেড এট অল, এটা মনে হয়। সুব্রত বা অনিক বাবুর কিছু জানা আছে যে কিছু উদ্যোগ কি না হচ্ছে মতামত জানানোর জন্য? যদিও অন্য আইনের ক্ষেত্রে এটা আমি তো জানি না, কিন্তু অন্য সম্প্রতিকালে প্রণীত অন্য আইনের ক্ষেত্রে আমি নিশ্চিত করে জানি বহু মতামত চাওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো মতামতেরই প্রতিফলন যে আইন পাস হয়েছে তার মধ্যে হয়নি। আমি একটাই উদাহরণ দিতে, নাম্বার গেম, সিম্পল নাম্বারস, কার কোথায় কোথায় লোকসভায়, কোথায় বিধানসভায়, কোথায়, এই তো রিসেন্টলি দেখলেন বিধানসভায় কি হলো, যে কে মানে সে তার নিজের দলে জয়েন করেছে, তাকে জোর প্রতিপন্ন করতে ব্যস্ত যে সে অন্য দলে, যাতে তাকে হেড করা যায় অফ আ কমিটি, এবং সেই কমিটিতে যাতে
চুরি যেগুলো হয় সেগুলোকে কার্টেল করা যায় অবভিয়াসলি, এবং এমন লোককে দেওয়া হয়েছে যে কনভিনিয়েন্টলি সে এটা করবে, বাট অ্যাকচুয়ালি সো দের আর সো মেনি ওয়েজ টু বাইপাস দিস থিংস। আপনাকে যেরকম বললাম যে আমাদের দেশে আইন টাইন দরকার হয় না, ধরে মায়ের খানে করে ইয়ে করে না, তা সত্ত্বেও বুঝলাম অনিকবাবু, এটা তো দাদা আমি বুঝলাম অনিকবাবু। এখানে হয়েছে শুটিং বন্ধ করেছে আমার গিয়ে, আমি একে বলেছিলাম আপনি আপনি বিপদে পড়বেন, কিন্তু কাগজটা দেখান যেখানে, তারপর সে যারা করেছিল সে নিজেই স্থির করে গেছে। হ্যাঁ, তো সে আলাদা কথা, কিন্তু কত আর এই এটা করে হবে। এবং অন্য জায়গায় একসাথে মিলিত, ওখানে আমি যাই না, ওদের একটা ফোরাম হয়েছে কিনা, ওই অনুরাগ কাশ্যপ ইত্যাদি ওদের পড়ছিলাম যে ওদের তাও কিছু লোক বলে, বাকিরা বলবে যে আমাদের বললে আমাদের না অনেকবাবু চলুন এত আমি যেটা বলছি সেটা হচ্ছে এটা করে দিলে আমাদের তারা না খেয়ে মরবে। এখন জর্জ ক্লুনির তো ছবিতে ইনভেস্টমেন্ট হয় না, খুব কম হয়, হ্যাঁ, বা মেরিল স্ট্রিপের হয় না, তারা একদম অস্কার এরিয়াতে গিয়ে বলেছে যতক্ষণ না ওই সেই ব্যাকবোন আমাদের এখানে ইন্ডিভিজুয়ালি। আমিও লিখেছি, আমি নির্দিষ্ট করে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে এই আইন প্রণয়নের ক্ষেত্রে মতামত কিন্তু সমস্ত নাগরিকদের থেকে চাওয়া হয়। আপনি চিত্র পরিচালক হয়ে মতামত দিতে পারেন, আমি না হয়ে মতামত দিতে পারি। সেই মতামত জানানোর ব্যাপারটা কি আপনারা করছেন কিনা, মানে এই নির্দিষ্ট করে এইটা যদি বলেন তাহলে মনে হয় যে ধৃতিমান চ্যাটার্জি অনুষ্ঠান আমরা তো শুনছেন, কথায় কথায় ওই সিগনেচার ক্যাম্পেইন আর ইত্যাদি হয়, স্ট্যান্ডসামি হোক বা ইয়ে হোক, এটা আমার কাছে অন্তত এসে পৌঁছয়নি এরকম কোন প্রস্তাব। যেটা হয়েছে আমার নিজের কিছু অন্যান্য লোকজন আমার ফ্রেটার্নিটির এবং বাইরে, তাদের সাথে কথাবার্তা হয়েছে। একটা আমি আগেই বলেছিলাম, ওই আইন মিনিস্টার এসেছিলেন আমাদের সাথে দেখা করতে, কেন অনেকে গৌতমদা ছিলেন, তো যে একটা আমাদের অন্যান্য মানে এই মুহূর্তে তো একটা সার্ভাইভালের প্রবলেম, হ্যাঁ, এক্সিস্টেন্সিয়াল প্রবলেম, যে সিনেমা হল খুলবে কিনা, খুললে তারপরে তো সেন্সরশিপ। সো প্রোভাইড আস উইথ অ্যান ওটিটি প্ল্যাটফর্ম। সো ওরা একটু অবাক হয়ে দেখে, যেগুলো নেটফ্লিক্স না, তারা নানা রকম ডিক্টেট করবে, বাংলা ছবি দেখাবো না, এই করবো না, সেই করবো না, সেটা কোন কোন স্তরে জানি না। আমি শুনলাম কেরালাতে একটা ওটিটি প্ল্যাটফর্ম করেছে, সেটা কিভাবে করেছে, অপারেশনাল করেছে, এখানে স্টেট করবে কিনা। ক্যান দ্য এন্টায়ার ফ্রেটার্নিটি অফ ইন্ডিয়া এবং eminent filmmakers, etc. I don't know where the funding is going to come from, can get together and challenging this উল্টো, যে আমরা একটা ওটিটি করবে, এখানে দেখানো হবে। কিছুদিন আমি সরকারে যেটা বলছিল সুব্রত, যে তোমরা বসে বসে করো, কি ছবি করবে সেন্সর ইয়েতে শিপে। আরেকটা যেটা হচ্ছে, এইসব সেন্সরশিপ, এইসব ভয় দেখানো, ধমকিতে দেখবেন একটা পিরিয়ড হয়, পুরনো যখন 1 থেকে 50 বছর বাদে, 100 বছর বাদে স্টাডি করবে ফিল্ম হিস্ট্রি বা ইয়ে, যে একটা সময় 10 বছর বা এত বছর কোনো ছবি হয়নি, সেটা কোনো রিজনাল ইয়েতে হতো, আমার এই ইয়ে পছন্দ না কথাটা রিজনাল, কোনো অন্যান্য ভাষায় হতে পারে, হিন্দিতে হতে পারে, যেখানে কোন রকম মানে নিরীহ ছবি যেটাকে বলে। এখন ছবি তো মানে আর্টের একটাই হলো চ্যালেঞ্জ করা, তো সেইটা দেখবে তারা, তখন বুঝতে পারবে যে আমরা দরজা জানলার ভেতরে কি হচ্ছে, পরকীয়া হচ্ছে না, নানা রকম রিলেশনশিপের খেলা হচ্ছে, সেইটা নাকি খুব অবলিকলি মানে স্যাটায়ার প্যাটায়ার করে বলা হচ্ছে। কোনো কিছু যেটা আগে আমরা দেখেছি সেরকম কিছু এই সময়টা হয়নি, তার মানে বুঝতে পারবে, তার মানে এই সময়টা এইরকম ছিল সরকারের। কিন্তু সেটা তো অনেক দূরবর্তী ব্যাপার, সেটা তো একটু দূরবর্তী ব্যাপার, একসাথে হয়ে টাকা টুকা দিয়ে কিছু করেছে, মানে আমাদের এখানে অন্তত। এছাড়া আমি কোনোদিনই দেখিনি, শুধু এর ওর উল্টো। না, আপনি যেটা বলছেন সেটা তো একটু দূরবর্তী ব্যাপার, অনেক দিন পরে কি আর সুব্রত। আমি তোমার প্রশ্নটা আমি প্রশ্নটা খুব ভালো করে শুনেছি। প্রশ্নটা হচ্ছে যে আমাদের সম্মিলিতভাবে, সংগঠিতভাবে এই আইনটা নিয়ে আমরা কোনো প্রতিবাদ বা কোনো রকম মতামত এখন অব্দি রেখেছি কিনা। আমি যদি বলি তাহলে সেটা বলবো যে না, আমরা বেঙ্গলে এখনো, বেঙ্গলে যারা আমরা ফিল্ম মেকার রয়েছি, বা আমাদের যে প্রডিউসার্স ফোরাম যারা রয়েছেন, বা ফিল্ম এন্ড টেলিভিশন টেকনিশিয়ানস যারা রয়েছেন, তারা এখনো সংগঠিতভাবে এখানে কিছু করেননি।
যেটা করেছে সেটা হচ্ছে যে এই সংগঠিতভাবে প্রতিবাদ, এবং এটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এইটা নিয়ে আলোচনা শুরু হয়েছে, এবং সেখানে একটা প্রতিবাদ পত্র, এখন অব্দি একটা জয়েন্ট প্রতিবাদ পত্র পেশ করা হয়েছে, সেটা বম্বের তরফ থেকে। সেখানে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া করেছেন, ইন্ডিয়ান টেলিভিশন প্রডিউসার্স কাউন্সিল তার সঙ্গে যুক্ত হয়েছে, মানে এটা জয়েন্ট সিগনেটারি, এবং একই সঙ্গে এই সংগঠনগুলো একসঙ্গে করেছে। ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন রয়েছেন, ওয়েস্টার্ন ইন্ডিয়া ফিল্ম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন রয়েছেন। এই ওয়েস্টার্ন ইন্ডিয়া ফিল্ম প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের খুব একটা নিবিড় যোগাযোগ আছে, এবং আমি যতদূর শুনেছি ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স এর কাছে এই ওয়েস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই তাদের প্রতিবাদ পত্র এবং সেটাকে সাপোর্ট করার জন্য ওদের কাছে একটা চিঠি এবং বয়ান এসেছে। সেইটা শেষ পর্যন্ত, মানে এখানে যেহেতু এখনো পুরোপুরি লকডাউনের জের কাটেনি এবং এখনো জেনারেল মিটিং ইত্যাদি এই ঘটনাগুলো ঘটছে না, সেই জন্য এখনো এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ, মানে যেটাকে WICE বলে, তারাও এটার সঙ্গে যোগ দিয়েছেন এটা প্রতিবাদের জন্য। ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন এটার সঙ্গে যুক্ত। এটা যে যুক্ত আছেন সেইটার ব্যাপারে আমাদের যেটা ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া, সেইটা নিয়ে আলোচনা হয়েছে। এবং যেহেতু আমাদের ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া আমাদের এখানকার ফেডারেশনের একটা পার্ট, সেই জন্য এটা আলাদা করে আমরা ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটাতে যাব নাকি আমরা ফেডারেশনের সঙ্গে থেকে ফেডারেশনের হয়ে যাব, সেইটা নিয়ে একটা আলোচনা আমাদের অবশ্যই হয়েছে। এবং বম্বেতে যেটা স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন আছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসোসিয়েশন, একত্রিত হয়ে তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে একটা প্রতিবাদ জমা দিয়েছে, এবং সেই যারা জমা দিয়েছে সেটার মধ্যে এই সমস্ত অ্যাসোসিয়েশনের সমস্ত সিগনেটারিজ রয়েছেন, মানে যারা অফিস বেয়ারার্স এবং ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স আর কি। এবং এছাড়াও তো আলাদা করে অনেক ডিরেক্টর, অনেক প্রডিউসার সরকারের কাছে বা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাদের মত ব্যক্ত করেছেন। সামহাউ আমার যেটা মনে হয়েছে যে এটা মানে গৌতম দা বা আমরা যতটা গুরুত্ব নিয়ে এই সেন্সরশিপ প্রপোজালটা বা সেন্সরশিপের এই ব্যাপারটা আমরা যতটা গুরুত্ব নিয়ে দেখছি, আমার কেন জানি না মনে হয়েছে যে বেঙ্গলে হয়তো এইটাকে অতটা গুরুত্ব দিয়ে এখনো লোকে বুঝতে পারছে না। বেঙ্গলে সামহাউ আমার কোথাও মনে হচ্ছে যে এটা মানে যেমন কেন্দ্রে অনেক আইন পাশ হয়, এরকম আরেকটা কিছু হচ্ছে, এরকম একটা অনেক দূরের ঘটনা বলে আমার মনে হচ্ছে যে এখানকার লোকেরা এটা ধরে নিচ্ছে, এইটা সামহাউ আমার মনে হয়েছে। তবে এটা আমার নিজের ধারণা যে এটা এই লকডাউনটা এবং এখন যে প্যান্ডেমিক ফেজটা চলছে, এই প্যান্ডেমিক ফেজটা একটু ঠিক হলে এটা কিন্তু আলোচনা একটা শুরু হয়েছে, এটা কিন্তু আমি বলতে পারি, কিন্তু এখনো সংগঠিতভাবে প্রতিবাদ এখান থেকে হয়েছে এটা কিন্তু নয়। আইনের তাৎপর্য বুঝতে না পারাটা খুবই স্বাভাবিক, সুব্রত। আমি অনুষ্ঠান শুরুর আগে কথা বলছিলাম, তখন অনিক বাবু আর সুমন ছিলেন। গত বছর সেপ্টেম্বর মাসে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট যখন অ্যামেন্ড করা হলো, 1950 সালে আইন সংশোধন করা হলো, তখন তাতে সেন্ট্রাল সমস্ত দেশের কোঅপারেটিভ ব্যাংকে রিজার্ভ ব্যাংকের অধীনে নিয়ে আসা হলো। রিজার্ভ ব্যাংক এখন কার্যত সরকারের অধীনে হয়ে গেছে, যবে থেকে ইকোনমিস্টের বদলে আমলা দিয়ে রিজার্ভ ব্যাংক চালানো হচ্ছে বর্তমান সরকারের আমলে। তখন বোঝা যায়নি, এই মন্ত্রিসভা সম্প্রসারণে বোঝা গেল যে অমিত শাহকে যখন কোঅপারেশন মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হলো, এই আইন পরিবর্তনের উদ্দেশ্য ছিল দেশের সমস্ত কোঅপারেটিভ, সমস্ত সমবায় ব্যাংককে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনা। এবং সমবায় ব্যাংকের মাধ্যমে যে প্রচুর রাজনীতি হয়, তাদের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিপত্তি আঞ্চলিক স্তরে আমাদের দেশে রাজ্য অতটা বোঝা যায় না। তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব প্রচন্ড ক্ষমতাশালী এরা সমবায়গুলো, এবং সমস্ত রাজনৈতিক তাদের উত্থান এই সমবায় থেকে হয়। সেই ব্যাপারটা পুরোপুরি নিয়ন্ত্রণে চলে গেল অমিত শাহ এন্ড কোম্পানি। শুধু এভাবে আইন পরিবর্তন করা হয় অনেক দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে, যেটা নিয়ে হয়তো তুমি ঠিকই বলছো, হয়তো এখনো পর্যন্ত নজর পড়ছে না। সুমন, আমি একবার তোমার কাছে যাব। একজন দর্শক বলছেন যে রামের নাম নিয়ে কোনো সিনেমা করে যেতে বলছেন, যে এখন তাহলে আর কাঁচি পড়বে না। আমার ধারণা মেঘনাথ বধ কাব্য এই যুগে লেখা হলে যদি সেন্সর বোর্ডের কাছে পাঠানো হতো একদম আটকে যেত। রামের নাম থাকলেও রসিকতা করতেই পারে, কিন্তু ইস্যুটা হচ্ছে জিনিসটা খুব সিরিয়াস। এবং যে দুটো প্রশ্ন মূলত উঠে এলো, একটা হচ্ছে কোনো সংগঠিত কিছু
করা হচ্ছে কিনা। একটা হচ্ছে, দেখুন আমি কতগুলো জায়গায় নিশ্চয়ই শৈশাবত দিয়েছি, এবং লক্ষ্য করবেন জাতীয় মিডিয়াতে অনেকগুলো প্রবন্ধ ছাপা হয়েছে, যেখানে নামগুলো রয়েছে কারা কারা এটা প্রতিবাদ পত্র, কিন্তু হয়তো সুমন, এক মিনিট একটু ইন্টারাপ্ট করছি। ধৃতিমান হ্যাঁ, চ্যাটার্জি তিনিও খুবই পরিচিত ফিল্মের লোক, তিনি দেখছেন অনুষ্ঠানটা এবং বারবারই মন্তব্য করছেন। তো আমি এটা বলে রাখবো যে আপনারা যাই কিছু করুন কি ধৃতিমান বাবুর কাছে কিন্তু অবশ্যই পাঠিয়ে রাখবেন আর কি, উনি যেটা বলছেন ওনার না, কাছে আমি একটু কনসার্ন করছেন। ধৃতিমানদের এগুলো চেয়েছি। ওই যে যেটার কথা বলছেন ধৃতিমানদা, কলকাতা থেকে ডেফিনেটলি এখনো পর্যন্ত আমি ইন্ডাস্ট্রির তরফ থেকে সেরকম কোনো বয়ান পাইনি, কিন্তু যে বয়ানটা আমার কাছে ওই বম্বে সূত্রে এসছে, সেই বয়ানটাতে আমিও সই করেছি। কিন্তু আরেকটা জিনিস বোধহয় বলে রাখা প্রয়োজন, যে এই ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে কিন্তু সমস্ত জায়গায় চিঠি এসে গেছে, ইতিমধ্যেই এসে গেছে সবার কাছে। হয়তো আইন প্রণয়ন হয়নি, কিন্তু এরকম একটা যাকে বলে ওয়ার্নিং, যে আপনারা কিন্তু সাবধান হন। ফলে তো আমার মনে হয় যে অল্টারনেটিভ যেটা, শুনুন, যতক্ষণ না পুঁজি, যাদের হাতে পুঁজি থাকবে তারাই তো চালায়, মানে সুতরাং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম যে পুঁজির বাইরে তা তো নয়, তারাও ব্যবসা করছেন। ব্যাপারটা হচ্ছে সেখানে হয়তো সেন্সরশিপ নেই এই মুহূর্তে, কিন্তু সেটা আসছে খুব শিগগিরই, কারণ অলরেডি চিঠিপত্র চলে এসছে, কিছুদিনের মধ্যেই এসে যাবে। সেখানে যে একটুখানি খোলা একটা মুক্ত মনের একটা পাওয়া যাচ্ছিল, আশা পাওয়া যাচ্ছিল, কিছু কথা বলা যাচ্ছিল, সেটা আর বলা যাবে না। গল্পটা যে শুনুন, এই জিজেকের একটা গল্প ছিল, যে রাষ্ট্র কি করে চালায়, যে ধরুন 9টার সময় কারফিউ হবে, একটা লোক 9:10 একজনকে গুলি করে দিল, সে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন সহকর্মী জিজ্ঞেস করলো যে কি, 9টা তো বাজিনি এখনো, 10 মিনিট বাকি আছে। তখন এই লোকটা বলছে যে আমি ওর বাড়ি চিনি, ওর বাড়ি 10 মিনিটে পৌঁছতে পারবে না, জন্য আগেই মেরে দিলাম। মানে ব্যাপারটা হচ্ছে আইনটা এরকম, যে আমি আগেই কারফিউ এর আগেই আইনগুলো তৈরি করে রাখছি, যাতে যাতে এটা তৈরি করে রাখতে পারি। আমার মনে হয় প্রতিবাদটা করা উচিত, এবং যেভাবে আমরা এই সিএএ এর বিরুদ্ধে যেভাবে লোকে মাঠে নেমেছিল, রাস্তায় নেমেছিল সারা ভারতবর্ষ প্রায় একটা সময়, তারপরে এই কোভিড এর কারণে নানা কারণে জিনিসটা একটু ধামা পড়ে গেল, সেইভাবেই কিন্তু শিল্পীর বিরুদ্ধে যে আইন, সিনেমার বিরুদ্ধে যে আইন তৈরি হচ্ছে, যেটা আসতে চলেছে, তার বিরুদ্ধে কিন্তু সেইভাবেই প্রবল ভাবে আমাদের দাঁড়ানো উচিত একসঙ্গে। আমি জানি না এই প্ল্যাটফর্মটা কিভাবে তৈরি হবে, আমরা এটা কিন্তু নিজের থেকেই তৈরি হয়। আমরা যখন ধরুন এই সরকার যখন বদলেছিল একটা সময়, বা যখন মানুষ যখন একটা রেপের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সবাই তো রাস্তায় নেমেছিল, সেই অবস্থাটা কিন্তু রয়েছে, সেরকম অবস্থায় পৌঁছতে হবে মানুষের। কোন রেপের কথা বলছো লাল, একটু যদি স্পেসিফাই করো। না, কামদুনির সময় যেটা ঘটেছিল, হ্যাঁ, কামদুনির সময় যেটা ঘটেছিল, মানুষ রাস্তায় নেমেছিল। যেটার জন্য সরকার পাল্টালো সেটা কিন্তু না, শুনুন, আমি যেটা বলছি, আমি ওই বিতর্কে যাব না। আমি যেটা বলতে চাইছি যে মানুষকে আরো প্রবল ভাবে যেতে হবে। না, আমি বলছি মানুষকে রাস্তায় নামতে হবে, দরকার পড়লে আরো ভোকাল হতে হবে, মানে এটা সিরিয়াস ইস্যু অফ একটা এটার জন্য তো হবে না, মানে সবাই সিলেক্টিভ, এভরিওয়ান ইজ সিলেক্টিভ। না, সিএ সিলেক্টিভ তো হবেই। যে কোনো রাজনৈতিক একটা বিতর্ক থাকলেই তো রাজনৈতিক বিরোধ থাকবে। দেখা যাচ্ছে যে কিছু মানুষ যখন একসঙ্গে নামেন, অনেক মানুষ তার সঙ্গে এসে পড়ে, সেটা অনেক রাজনৈতিক লড়াইয়ের সময় আমরা দেখেছি। হ্যাঁ, এসে পড়েন, সেটা হয়তো অন্য কোনো বিষয় ছিল, কিন্তু আমি বলছি যে একটা সময় মানুষ কিন্তু সঙ্গে থাকেন। এই যে মানুষ যারা বারবার বলছেন যে আপনারা কেউ অত ইয়ার্কি মস্করা করেই বলছেন যে রামের নামেই ছবি করুন, তাহলে আর অসুবিধা হবে না, তার মধ্যে ইঙ্গিতটা স্পষ্ট যে সরকারের পক্ষেই থাকুন, রাষ্ট্রের পক্ষেই কথা বলুন, তাহলে আর অসুবিধা হবে না। কিন্তু মূলত শিল্পীর, আমরা দেখেছি শিল্পগত যা আমাদের যারা ইতিহাসে, গৌতম এখানে রয়েছেন, এত সিনিয়র পরিচালক, সারা জীবন কিন্তু তার ছবিতে আমরা দেখেছি একটা বিরোধের ইঙ্গিত সারাক্ষণই থাকে। সেই বিরোধের ইঙ্গিত যদি আমরা সরিয়ে আনি তার ছবি থেকে, তাহলে তো তার চলচ্চিত্র ইতিহাসকেই আমরা প্রায় নস্যাৎ করে দিচ্ছি। আমার এই জায়গাটা আমি বলছি বারবার এই জায়গাটা, এবং তুমিও যে ছবি বানিয়েছো, সুব্রত ছবি বানিয়েছে, আমি বলছি আমরা চেষ্টা করেছি আমাদের স্বাধীন কথাটা বলা, এবং দেখা যাচ্ছে সেইটা যদি না থাকে, তাহলে আমাদের তো কাজ করারই আর কোনো জায়গা থাকবে, তাহলে স্টপ করা, আমি বন্ধ রাখবো। জানো তো করে কি হবে, কারণ কামদুনির কথা বললে কামদুনির তো কিছু হলো না, nothing was achieved with that, all that protest or whatever it is.
না অনেক বাবু, কামদুনি তো বিচার প্রক্রিয়া শেষ না, হয়ে না। গেছে, শাস্তি পেয়েছে অপরাধীরা, না না কিছু হয়নি, পেয়েছেন। তাই না? বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। মাঝখান থেকে তো ওরা ওই জায়গা থেকে বেরিয়ে গেছে এবং সেটা অন্য বিষয়, সেটা তো অন্য বিষয়, বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেছে, একেবারে কিছু হয়নি বলা যায়। গৌতম দা, যে প্রসঙ্গটা আমরা আসছি, গৌতম দা, যে প্রসঙ্গটা আমরা আমি 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 একটু যেতে চাইছি গৌতম দা, সেটা হচ্ছে আমি প্রস্তাবিত আইনের খসড়াটা পড়েছি, তার অ্যাম্বিটের মধ্যে এটাও রয়েছে যে শুধু ভবিষ্যতে যে ছবি তৈরি হবে তা নয়, অতীতে যে ছবি তৈরি হয়েছে তারও কিন্তু ইচ্ছা করলে এই সার্টিফিকেশন সরকার রিভোক করে নিতে পারে, তুলে নিতে পারে। একজন আপনার আবার অরণ্য সিনেমাটার কথা বললেন, আরেকজন বলছেন, তিনি একটু ব্যঙ্গ করে বললেন যে ওই হীরক রাজার দেশের কথা বললেন, দড়ি ধরে 12 টন রাজা হবে খান খান, সে জাতীয় সিনেমা তৈরি করা যাবে না। তো এই অবস্থায় দাঁড়িয়ে যেটা আমরা কথা বলছিলাম, যে শোভন যেটা বলছিল যে সকলে মিলে সংঘবদ্ধভাবে একটা অবস্থান নেওয়া, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এই বার্তাটা কি দেওয়া সম্ভব আপনাদের পক্ষে? গৌতম, অ্যাবসলিউটলি, তার কারণ মূল লড়াই হচ্ছে আমাদের যে কনস্টিটিউশনাল রাইট, সেটাকে নিয়ে আমাকে লড়তে হবে, সেটা সিনেমার ক্ষেত্রেই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক। আমার যে ফান্ডামেন্টাল রাইট, সেটাকে নিয়ে আমার একটা লড়াই করতেই হবে, আদারওয়াইজ আমার শিল্প বা আমার যে কোনো মানে যেটা আমি ক্রিয়েট করতে চাই তার কোনো মানেই নেই। তার মানে এরপরে বলবে যে মেফিস্টোর নাটকের ওপর সেন্সর হবে, নাটকের জন্য একটা নতুন আইন আনা হোক। এটা তো চলতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। এটা মানুষ হয়তো এটা দমন নীতি থাকবে, তার বিরুদ্ধে মানুষ লড়াই করবে, এইটাই হচ্ছে কাজ। এখন ব্যাপার হচ্ছে যে কে কিভাবে লড়াই করবে সেটা তার নিজের রাস্তা, এবং সে কিভাবে কোন সমষ্টির সঙ্গে যাবে, কোন দলের সঙ্গে যাবে। আমি রাজনীতির কথা ছেড়ে দিচ্ছি, এমনি একটা মানুষ হিসেবে আমার যে ফান্ডামেন্টাল রাইট, সেটার জন্য আমাকে ফাইট করতে হবে। এবং আমরা অতীতে করেছি। আমার যখন এমার্জেন্সি হয়েছিল তখন আমি একটা ডকুমেন্টারি করেছিলাম, তার আগে হাংরি অটন। তখন আমাকে আমার বন্ধু সুখদেব, আমার থেকে বয়সে বড়, কিন্তু আমাকে স্নেহ করতো, বলতো যে একদম তুমি এই ছবি সেন্সর বোর্ডে দেখাবে না, ওটাকে নষ্ট করে দেবে এমার্জেন্সির সময়। আজকে তো হয়নি, এটা আগে বহুদিন থেকে চলছে। আমি তখন ছবিটা সেন্সর না করে আমি ছবিটা লাইপজিগ আর ওবেরাজনে পাঠিয়ে দিয়েছিলাম ফেস্টিভ্যাল, এবং ওখানে ছবিটা স্বীকৃতি লাভ করে। পরবর্তীকালে এমার্জেন্সি উঠে যাওয়ার পরে আমরা এখানে একদল লোক, ভালো মেম্বার ছিল, তারা ওটাকে অ্যালাউ করে। আমার প্রথম ফিচার ছবি, সেটাতে দেখানো হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 48 এর পর যখন হায়দ্রাবাদ অ্যানেক্সেশন হয়, তারপর কি অত্যাচার করেছিল গভর্নমেন্ট ইন্ডিয়ান সোলজার। ফলে সেটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল সেন্সর বোর্ডে চেন্নাইতে, কিন্তু দলে ভারী ছিল লিবারেল মানুষেরা, ওটাকে মানে ছেড়ে দেওয়া হয়। ওই ছবি আমি এইগুলো ইতিহাসগুলো কেন বলছি, যে এটা আজকের নয়, অনেকদিন ধরেই একই জিনিস চলছে, যার জন্য প্রথমেই প্রশ্ন ছিল কেন সিনেমার উপর সেন্সর হবে। এবং সেই মাভূমি ছবি যখন কায়রোতে কে আব্বাস দেখেন, তিনি তখন ঋষিকেশ মুখার্জি তখন সেন্সর বোর্ডের মানে চেয়ারপারসন ছিলেন। উনি জিজ্ঞেস করেছিলেন যে এই মাভূমি যদি ওরা মানে সার্টিফাই করতে পারে, আমার নকশালাইট ছবিতে এত কটা কাট দিয়েছে কেন। ফলে এটা খুব সাবজেক্টিভ, কোন জায়গায় মেম্বার্সরা দিয়েছে, কোন জায়গায় দেয়নি। ফলে আমার নিজের মতে এই ব্যবস্থাটাই তো একটা আরোপ করা, মানে চাপিয়ে দেওয়া একজন ফিল্ম মেকারের উপর। এবং এর জন্য একটা মানে সকলে মিলে একটা জায়গায় পৌঁছতে হবে, এবং সরকারকে বলতে হবে না আমরা এটা মানতে পারছি। এবং জোর করে তো আইন চাপিয়ে দিলে হবে না, জোর করে আইন চাপিয়ে দিলে তার বিরুদ্ধে তো মানুষ প্রতিবাদ করবেই। বা একটা তো ডিসেন্ট, এখন যদি মানে ভয়েস অফ ডিসেন্ট যদি সিনেমা নিয়ে আমরা এটা বলি, এখন যদি আমাদের 124 লাগিয়ে দেয় তাহলে আর কি করা যাবে? তা তো নয়, আমরা বলছি যে আমাদের স্বাধীনতা থাকতে হবে, এবং আমরা প্রত্যেকে আমরা রেসপন্সিবল সিটিজেন, আমাদের একটা সেলফ সেন্সরশিপ রয়েছে, আমরা কোনটা মানুষকে দেখাবো আর কোনটা দেখাবো না। আমি নিশ্চয় এমন কিছু দেখাবো না যেটাতে আমাদের এখানে সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয়, আমাদের এখানে বিচ্ছিন্নতাবাদ তৈরি হয়।
ফলে আমি আমার নিজের সেলফ সেন্সিটিভ রয়েছে, আমি শিল্পী হিসেবে আমার সে দায়িত্ব রয়েছে, আমার উপর এত কিছু চাপানোর দরকারটা কি, এত লোকের মনিটর করার দরকারটা কি? এটাই হচ্ছে আমার প্রশ্ন, এবং এটা আমার সম্মিলিত ভাবে সবাইকেই ভাবতে হবে। গৌতম দা, যেহেতু একজন দর্শকের প্রশ্ন যে শিল্পীরাই তো বিভিন্ন দলে বিভক্ত হয়ে রয়েছেন, যেটা এখন এই মুহূর্তে স্ক্রিনে রয়েছে, তারা কি সম্মিলিত হয়ে প্রতিবাদ করতে পারবে? এটা একজন দর্শকের প্রশ্ন। ব্যাপার হচ্ছে যে একটা শিল্পীকে কতটা পলিটিক্যাল দলে থাকা উচিত সেটা নিয়ে তর্ক রয়েছে, কিন্তু আমার মনে হয় যে আমাদের সিনেমার কমিউনিটি রয়েছে, সিনেমার যে ফ্র্যাটার্নিটি রয়েছে, তাদের তো নিজেদের স্বার্থে একত্রিত হওয়া দরকার। তার কারণ আমরা প্রত্যেকেই বিভিন্ন রিজিয়নে ছবি করি, বিভিন্ন ভাষায় ছবি করি, প্রত্যেকেরই একই প্রশ্ন যে আমি যদি অ্যাপিলেট করতে যেতে পারি তাহলে আমার কি হবে, আমার তো অনেক জিনিস ডিলে হবে। আরেকটা জিনিস কিন্তু ভুলে যাবেন না, মানে যতবার সেন্সরশিপ আটকেছে, সেন্সর বোর্ড বা বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন তারা আটকেছে, সেই প্রডিউসাররা কোর্টে গিয়ে কিন্তু বিশেষ প্রায় প্রত্যেকবারই জিতে গেছে তারা। তার কারণ কোর্ট অফ লতে একটা অন্য জায়গা থেকে তারা আমাদের মহামান্য বিচারকরা দেখেছেন যে না, এটা সেন্সর বোর্ড এটা বেশিরভাগ ক্ষেত্রে, ফলে এটা একটা ভেরি কমপ্লিকেটেড একটা সিস্টেম হয়ে যাচ্ছে। যত আমরা কমপ্লিকেট করবো জিনিসটা আরো জটিল হয় বলে আমার মনে হয়। না, যেহেতু যেহেতু আমি এটা সুব্রতকে এবং সুমনকে জিজ্ঞেস করছি প্রধানত, যেহেতু একটা আপনাদের 1916 সালে শ্যাম বেনেগালের 2016 সালে শ্যাম বেনেগালের কমিটির যে রিপোর্টটা রয়েছে, আপনি যে সদস্য ছিলেন, এবং সেই রিপোর্টটা যে একটা তৈরি ডকুমেন্ট রয়েছে, সেইটাকে গ্রহণ করার দাবি কি সম্মিলিত হয়ে উঠতে পারে সুব্রত? একদম। এটা শেষ পর্যন্ত সরকার ডিসাইড করবে এবং সেটা পার্লামেন্টে ডিসাইডেড হবে। মুশকিলটা এখানেই, মানে শুধু এই কমিটি রিপোর্ট বলে তো না, সেই কংগ্রেসি আমল থেকে প্রচুর কমিটি রিপোর্ট আছে যেগুলো এরকম ভাবে মানে লুকিয়ে রেখে দেওয়া হয়, যেগুলো আর কোনোদিনই টেবলেই প্লেস করা হয় না পার্লামেন্টে। সুতরাং এই কমিটিকে আমি আলাদা করে আর কি বলবো, কেননা কিছু কিছু জিনিস আছে যেগুলো সরকারের ক্যাবিনেট বা প্রধানমন্ত্রী বা যেই হোক তিনি একবার দেখে বলেন যে না না এই কমিটি রিপোর্ট প্লেস করারই দরকার নেই পার্লামেন্টে। প্রচুর কমিটি রিপোর্ট, এরকম প্রচুর কমিটি তৈরি হয়েছে এবং প্রচুর, আমার তো ধারণা 80% কমিটি রিপোর্ট কোনোদিন পার্লামেন্টে বা অ্যাসেম্বলিতে প্লেসডই হয়নি। সুতরাং এইটা তো একটা আমাদের গণতন্ত্রের একটা অদ্ভুত নজির। মুশকিলটা এখানে গৌতম দা যেটা হচ্ছে যে এটা যদি আইন হিসেবে এসে যায়, যে এটা এমন একটা আইন হলো যে সেন্সর বোর্ড একটা সার্টিফিকেশন দেওয়ার পরে তারপরেও সরকারের রাইট থাকবে যে কোনো ভাবে এই ছবিটাকে থামিয়ে দেওয়ার, এইরকম একটা আইনসভা যদি এইরকম একটা আইন শেষ পর্যন্ত প্রণয়ন করে, তাহলে সুপ্রিম কোর্ট বা কোর্ট কতটা মানে আমরা এখন অব্দি যে ছাড়টা পেয়ে গেছি প্রত্যেকবার প্রযোজকরা সুপ্রিম কোর্টে বা কোর্টে গিয়ে যখন এই সেন্সর বোর্ডের সঙ্গে লড়াই করেছেন, এবং বেশিরভাগ সময় আমি দেখেছি, আমি বলবো যে 90% ক্ষেত্রে আমি দেখেছি যে ফিল্ম মেকারদের পক্ষেই গেছে। কিন্তু মুশকিলটা হবে যখন আইন হয়ে যাবে। আইন হয়ে গেলে তখন সেই আইনের ইন্টারপ্রিটেশন তো সুপ্রিম কোর্ট করবে। এখন আইনকে বাদ দিয়ে সুপ্রিম কোর্টই হোক বা হাইকোর্টই হোক, সে তো তখন আইনটার জন্য এই সরকারের ডিসিশনটা মেনে নিতে বাধ্য হবে। যদি না এটা কখনো চ্যালেঞ্জ হয় যে এই আইনটা একেবারে হ্যাঁ, আইনটা যদি চ্যালেঞ্জ হয় যে এটা আইনটা ইজ ইললিগাল, মানে সেটা আমাদের সংবিধান বিরোধী, তাহলে বিষয়টা অন্য। কিন্তু আদারওয়াইজ তো আমাদের হাত পা বাঁধা হয়ে যাবে। সেই জন্য মানে আমরা কোর্টের ভরসায় না থেকে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে সম্মিলিতভাবে এই আগে থেকে কিন্তু এই প্রতিবাদটা করা দরকার। নইলে কিন্তু এর পরে আমরা কিন্তু সেন্সর বোর্ডের কাছে গিয়েও বা কোনো সরকারের কাছে গিয়েও আমরা কিন্তু এটা থেকে বেরোতে পারবো না। একজন দর্শক যেটা বললেন যে সমস্ত পরিচালকরাই নাকি শিবিরে বিভক্ত এবং কোনো না কোনো দলের দাস, আমার এটা সম্পূর্ণ ভুল বলে মনে হয়। আমার বরঞ্চ যেটা মনে হয় যে কিছু কিছু লোক আছেন যে যারা কোনো সরকারের সঙ্গে বা কোনো দলের সঙ্গে যুক্ত। বেশিরভাগ আমাদের যারা শিল্পী এবং যারা কাজ করেন
তারা কিন্তু মুক্ত মনে, মানে কে কখন কাকে ভোট দিচ্ছেন বা কে কখন কাকে কি করছেন সেটা তো তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় না যে তারা কোনো দলের সঙ্গে সরাসরি যুক্ত বা দলের তারা ক্যাডার, এটা কিন্তু আমি কখনোই মনে করি না। এবং আচ্ছা, রাজনৈতিক দল নিয়ে তৈরি সিনেমা লোকে দেখবেও না, এমনি দলগুলো এত বিনোদন দেয় প্রতিদিন নিউজ চ্যানেলে, আলাদা করে সিনেমা করার দরকার নেই, অত খেটে খুটে সিনেমা করতে যাবে কেন লোকে? না, না, সেটা তো অন্য প্রসঙ্গ হলো। কিন্তু আমার এইটা মত যে আমাদের কিন্তু একসাথে এই জিনিসটা আগে, মানে আইনটা প্রণয়ন হয়ে গেলে তখন কিন্তু আমাদের ওই কাশ্মীরে যেমন আর্টিকেল মানে আমরা যখন ওই কাশ্মীরের 377 আমরা যখন রিভোক করে দিচ্ছি, তারপরে কিন্তু আর প্রতিবাদ করে কোনো লাভ নেই। আইনটা তৈরি করার আগেই কিন্তু আমাদের প্রতিবাদটা করতে হবে, যেটা না হলে কিন্তু খুব মুশকিল হবে। গৌতমদা কিছু বলবেন? সুব্রত, আপনাকে আইনটা তো এখনো আসেনি, পরে সরকার মতামত চেয়েছে, আমাদের মতামত হবে এর বিরুদ্ধে, এবং যাতে জিনিসটা এই অধিকার থেকে আমরা বঞ্চিত না হই আমরা সেটাই বলবো। এবং সেটার জন্য সত্যি মানে আমি বলবো যে আমরা কলকাতা শহরে এখনো কিছু সংঘবদ্ধভাবে করতে পারিনি নানা কারণে, কোভিড একটা কারণ অবশ্যই, যেটা সুব্রত বললো, কিন্তু বম্বেতে অনেক বেশি লোক মুভ করেছে, আমরাও সই করেছি, কিন্তু আমাদের করতে হবে, সমস্ত দক্ষিণ থেকে করতে হবে, সর্বত্র বলতে হবে না এটা প্রণয়ন করার ঠিক হবে, তারপর দেখা যাবে কি হয়। সুমন, দর্শকরা রোড ম্যাপ চাইছেন, আপনারা রয়েছেন এখানে বিশিষ্ট পরিচালক, রোড ম্যাপ চাইছেন। একটা কথা বলি, এটা কিন্তু আমাদের যদি ইতিহাস সম্পর্কে একটু জ্ঞান থাকে, আমি ইতিহাস থেকে যেটুকু দেখেছি যে কোনো স্বৈরতান্ত্রিক সংগঠন বা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র যেভাবে অপারেট করে, সেখান থেকেই দেখা যাচ্ছে তার সমস্ত সিমটমস, উপসর্গ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখা যাচ্ছে অনেক সময় না মানুষ এটার বিরুদ্ধে মানে কি বলবো, মানে হাত তুলে দেওয়া ছাড়া সব ইরানিয়ান ফিল্মস যেমন একটা সময় যে ভয়ঙ্কর এর সামনে পড়েছিলেন, তার মধ্যে চলচ্চিত্রকাররা অন্যভাবে ছবি বানাতে শুরু করলেন, কারণ তারা দেখলেন যে আর উপায় নেই, কারণ তাহলে শিল্প দিয়েই লড়তে হবে, শিল্পের সঙ্গে। কারণ একটা সময় তো কি দেখা যাচ্ছে, এই যে একসঙ্গে এত মানুষ একসঙ্গে হতে পারছেন না, আমরা বলছি বলে দরকার দরকার দরকার, প্রতিরোধ প্রতিবাদ এই সমস্ত, কিন্তু দেখা গেল যে একটা সময় এমন একটা, যেমন মেইন স্ট্রিমের লোকেরা একদম নিশ্চুপ, বহুদিন ধরে চুপ, যারা সত্যি চলচ্চিত্রকারের যেখান থেকে যে ব্যবসার যে মূল কেন্দ্র মুম্বাই, তারা বেশিরভাগ চুপ। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা একটু আগে অনেক বলছিল, সেখানে কিন্তু বড় বড় স্টারেরা কথা বলছে, এখানে সবাই চুপ করে রয়েছে। তার কারণ আমাদের দেশীয় সংগঠনটা এইভাবে রয়েছে, ফলত বারবার প্রশ্ন আসছে জনগণ থেকে, মানুষের কাছ থেকে, কি করে হয়, কি করে এই কি করে যদি উপায় আমরা জানতাম, তাহলে তো অনেক আগেই আমরা সেগুলো করে ফেলতাম। আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের মতো করে প্রতিবাদ করব, যতটা সংগঠিত হওয়া সম্ভব সংগঠিত করব, কারণ ফাইনালি আমরা চলচ্চিত্রকার, আমরা রাজনৈতিক দল, আমরা তো সংঘবদ্ধ করবার এজেন্ট নই, আমরা চলচ্চিত্রকার। আমরা চেষ্টা করব এই অবস্থার মধ্যে কি করে আমাদের কণ্ঠ তুলে যাওয়া যায়। এবং আমি দেখেছি পৃথিবীর ইতিহাস থেকেই যা শিক্ষা নিয়েছি, মানুষ এর মধ্যে থেকেই বেরিয়ে এসছে, বই পড়িয়েছে, আবার কবিতা লেখা হয়েছে, আবার চলচ্চিত্র হয়েছে, আবার উপন্যাস হয়েছে। কে আটকাতে পেরেছে বলুন তো? কেউ আটকাতে পারেনি। স্টালিনও আটকাতে পারেননি, হিটলারও আটকাতে পারেননি, আজকে মোদিও আটকাতে পারবেন না। আমি একটা কথা বলবো, একটা সুমন যে এটা বললো ইরানিয়ান ছবির রেফারেন্স দারুণ, এটা কারণ আমি বলবো যে আপনি জাফর পানাহির কথা ভাবুন। জাফর পানাহি যখন গৃহবন্দী ছিল, ঘরে বসে ছবি করছে, সে অনেক শর্ট কালেক্ট করেছে, কিন্তু ঘরে বসে তার যে বক্তব্য, তার যে দর্শন, তার যে মানে দৃষ্টিভঙ্গি, তাকে কিন্তু সে প্রকাশ্যে এনেছে, কিন্তু তাকে আটকানো যায়নি, প্রকাশ্যে এনেছে। ফলে মানুষ কিন্তু আমি জানি না মানে বড় মেইন স্ট্রিমের প্রযোজক পরিচালকরা কি ভাবছেন, কিন্তু যারা ইন্ডিপেন্ডেন্ট ছবি করেন তারা কিন্তু তাদের এক্সপ্রেশন নানাভাবে তারা করে যাবে, ছবি করবেন, আন্ডারগ্রাউন্ড ছবি করবেন, ইউটিউবে দিয়ে দেবে হয়তো, এখন ইউটিউব না হবে কি দেখাবে কি না দেখাবে এটা একটা ব্যাপার, কিন্তু এটা হবে। মানে আমার মনে হয় যে এইভাবে একজনের স্বাধীনতাকে খর্ব করা যায় না। কেনই, কারণ এটা তো একটা গণতান্ত্রিক দেশে তো নানান রকমের ডিবেট আসা উচিত, এবং সিনেমাও তো সেই ডিবেট তৈরি করতে পারে। কারণ মানে আমাদের তো একটা সমরূপ দেশ নয়, সব দিক থেকে আমি বলবো যে সমরূপ একেবারেই নয়। ফলে তার চলচ্চিত্রকাররা সেটাকে তুলে ধরবে,
ফলে সেটা নিয়ে তো একটা তর্ক বিতর্ক হবেই। আমার মনে হয় যে আইন প্রণয়নের আগে যদি সম্মিলিত ভাবে আমরা বলি আইন করাটা সহজ হবে না, এবং আইন যদি খুব কঠোর আইন হয় তাহলে আমাদেরও সবাই কঠোর হতে হবে। যেরকম সিনেমার ক্ষেত্রে হয়, সামাজিক অন্যান্য বহু ক্ষেত্রে, একটু আগে সিআই এর নাম করা হলো, আন্দোলন, নাগরিক, ফলে এটাই হচ্ছে ব্যাপার। মানে এটা মানুষকে দেখতে হবে কিভাবে আমরা কি হচ্ছে সেই মতো আমাদের তৈরি থাকতে হবে। অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ গৌতম দা, অনেক বাবু, সুমন, সুব্রত, সব প্রত্যেকে। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। অবশ্যই রাষ্ট্র যখন কঠিন আইন প্রণয়নের চেষ্টা করে তখন প্রথম কাজ নাগরিকের, যেটা এখান থেকে বেরিয়ে এলো আমাদের আলোচনা থেকে, প্রতিবাদ করা, সংশ্লিষ্ট সকলের প্রতিবাদ করা, সম্মিলিত প্রতিবাদ করা, যার উদ্যোগ যেমন থাকবে, পাশাপাশি মানুষের যে নিজেকে প্রকাশ করা যে 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 চেষ্টা, যে প্রয়াস, যে বাসনা, সেটা তো থাকবেই। যার ফলে সিনেমা তো হবেই। মানে সেন্সরশিপ হলে যত কঠোর হবে সেন্সরশিপ, তত সেন্সরশিপকে বাদ দিয়ে সিনেমা ছড়াতে থাকবে। অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বোধহয় যে সাধারণ মানুষের, আমাদের যেমন দর্শকদের, আমাদের মতো সাধারণ মানুষের আমাদের কণ্ঠস্বরের ভূমিকা আছে। আজকে একটা উদাহরণ দিয়ে শেষ করি, সেটা হচ্ছে এই যে প্রধানমন্ত্রী বলেছেন যে পদ্ম সম্মানের জন্য, পদ্মভূষণ, পদ্মশ্রী ইত্যাদির জন্য মানুষকে, সাধারণ মানুষ নমিনেট করুক। টুইটারে ইতিমধ্যেই যেটা সব থেকে বেশি ঘুরছে সেটা স্ট্যান স্বামীকে আমরা সবাই নমিনেট করি। তিনি দেশের জন্য যা করছেন তাকে আমরা যে সিস্টেম যখন চাইছে সিস্টেমকে ব্যবহার করে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা আমাদের মত প্রকাশ করি। অনেক ধন্যবাদ প্রত্যেককে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং দর্শকদের অনেক ধন্যবাদ অনুষ্ঠানে এতক্ষণ ধরে আলোচনা শোনার। নমস্কার।